মূল্যবান বক্তব্যের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বরণ করে নেব আজকে আমাদের যিনি সঞ্চালনা করছেন সন্দীপ মান্না, ওনাকে আমরা বরণ করে নেব। এখন আমরা বরণ করে নেব প্রফেসর কুন্তল মুক্তি মহাশয়। অনুরোধ জানাবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আরো একবার ধন্যবাদ জানাই আমাদের সকলের স্যার প্রফেসর রথিক মল্লিক মহাশয়কে। তার কাছে আমাদের সবার সশস্ত্র প্রমাণ, তার এই মূল্যবান বক্তব্য আমাদের সবার সামনে তুলে দেওয়ার জন্য স্যারকে সশস্ত্র প্রণাম জানাই। ধন্যবাদ। হ্যালো, আমি একটা কথা একটুখানি বলতে ভুলে গেছি, বলছি এখানে যারা তর্ক করছেন আমি 14 বছর, আমার পিতা মাতা নেই, 14 বছর বয়সে আমি ম্যাট্রিকুলেট পাস করে ওই আনন্দে, তখন পেপারে রেজাল্ট বেরোতো, ওই আনন্দে একটা ট্রেনে উঠে বসে পড়েছি, নেই পয়সা নেই কিছু। তারপর দেখি একটা স্টিমার পার হয়েছে, সেখানে বলছে স্মার্ট ভাত সব আছে, পায়খানা করার জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী জানলাম সেটা মনে হয় সত্যি না। আমি সোজা কামাখ্যাইতে পৌঁছালাম। একজনের পুজো দেখে আমি খুব আমি তাকে কাঠ সাজিয়ে দিচ্ছি, এ করছি সে করছি, কিচ্ছু বলছে না। পরের দিন সকালবেলা যখন তিনি সব ছুটি নিয়ে যাচ্ছেন, আমি তার পিছনে পিছনে যাচ্ছি। আমাকে বলছে, হে লড়া কোথায় যাস? ওরা ছেলেকে লড়া বলে, হে লড়া কোথায় যাস? তোমার ব্যক্তি বিশ্বাস করুন, তাড়িয়ে দিচ্ছিল। দিয়েছি 2 বছর চাকরের মতন কাজ করেছি, আর 18 বছর রাজপুত্র হয়ে থেকেছি। তন্ত্র তো সোজা নয়, গুরুর কৃপা না থাকলে তন্ত্র করা যায় না। তন্ত্র নিয়ে খেলা করবেন না, ভালো গুরু ধরুন, তন্ত্র করুন, লোকে চোখের জল ফেলবেন না, ফেললে সব অ্যাকশনের একটা রিয়াকশন আছে। এরপর আমরা অনুরোধ জানাবো আমাদের সবার স্যার প্রফেসর রূপেশ চক্রবর্তী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য সবার সামনে তুলে ধরার জন্য। আচ্ছা, ওকে আমি নির্দেশ দিলাম, ও বসে বলছে, ওর শরীরটা ভালো না, বসে বলছে। আজকে আমার এখানে আসার মূল কারণ হচ্ছে, দেখুন 62 বছর ধরে প্রফেশনে আছে, 62 ইয়ার, আমার বয়স এখন 83, কিন্তু কোনো কিছু দিয়ে কিন্তু হবে না, যা হবার এমনি হবে। এবং যদি আপনার অঙ্ক শাস্ত্র যদি ঠিক থাকে, সেখানে গাড়ায় গাড়ায় আপনার সাবজেক্টের উপরে বিশ্বাস থেকে গাড়ায় গাড়ায় আপনি দিয়ে স্টোন দিলেন, কিন্তু হবে না। আমি এটুকু বুঝতে পেরেছি, যা হওয়ার এমনি হবে। এখানে আমার স্টুডেন্ট আছে, যে ডাক্তার লেখার আছে, আশুতোষ সরকার আছে, দাদা আছেন, ওরা 2 কর্মকর্তায় আছেন আজকে যারা এই মৌলভূমি প্রোগ্রাম। সুতরাং এতটুকু বুঝেছি, আমি একটু লোকের বসে রয়েছে যে কোনো কিছু দিয়ে
কিন্তু কিছু হবে না। আপনার অঙ্কশাস্ত্রটা ভালোভাবে জানা উচিত, সেটার জন্যই হবে। এটুকু বলছি কেন না আপনারা অত বাচ্চার জন্য অত দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি এটা হয় না। এটা হওয়ার জন্য যদি স্টোন দিয়ে থাকেন তাহলে কোনো কিছু হবে না, এটা একদম শিওর। এটা আমি লাস্ট মোমেন্টে এসে বুঝতে পারছি। আমিও আগে দিয়েছি, দিনই আমি নয়, কিন্তু এখন ব্রিটার। সুতরাং প্রথমে আমি এই মল্লপতি কর্তৃপক্ষকে, আমার দুই ছাত্র, তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রথম বছর তারা যেভাবে এর আয়োজন করেছে, সত্যি অবাক। এছাড়া আমার অনেক জ্যোতিষীকে দেখেছি যারা পারেনি, অর্থাৎ অনেক ক্ষেত্রে করে গেছে, কিন্তু কিছু জানার জন্য জানতে হলে আমাদের আসলে দেখতে থাকেন। আমি অনেক আশীর্বাদ পেয়েছি যারা ধরুন তান্ত্রিক, তান্ত্রিকে অনেক কাজ হয়, কিন্তু সৎভাবে করতে হবে। অসৎভাবে করলে কিন্তু হয় না। অনেকে বলে এক মিনিটে বশীকরণ, তাহলে এক মিনিটে বশীকরণ তো হয়ে যায়, ওটা কোনো ব্যাপারই না, কোনো কিছু মিলে না। যাই হোক, এতক্ষণ শুধু আপনাদের কথাই বললাম, নিজের কথা বলি। বা 7 বছরের 65 বছরের প্রফেশন করে আপনাদের কিন্তু কিছু দেওয়ার জন্য বসে আছি। সুতরাং একটু মন দিয়ে শুনবেন। তো গ্রামের কাছে অনেক লোক দেখে, কারণ যদি হাত যদি হঠাৎ বড় হয়ে যায়, হঠাৎ হাতের মধ্যে কোনো রকমের কোনো নিম্ন জাতি ভুলে গেছে, উপরে গেছে, সব সমান হয়ে গেছে, তাহলে ওর কিন্তু স্ট্রোক হয়েছে, এটা বুঝতে হবে। এবং এটার টাইমে গাছে প্রায় দেখতে পাবেন যে এদের হাত দেখা উচিত কি উচিত না। উচিত তো বটে, কারণ তাকে সঙ্গে সঙ্গে বলতে হবে আপনি হসপিটালে যান, তবে আপনার কিন্তু হার্টের কিন্তু লক্ষণ আছে। কারণ হার্ট কখনো ভুলে থাকে না, আর যাদের রেগুলার ভুলে থাকে তাদের কিন্তু এটা বুঝতে হবে যে তার হার্টের রোগ আছে, যে কোনো সময় এটা কিন্তু বাস করতে পারে। সুতরাং আগে থেকে যদি কোনো রকমের হসপিটালের সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু সে বেঁচে যেতে পারে। এছাড়া কারো যদি হাত যদি নীলাভ থাকে, নীলাভ সমস্ত রাস্তাটা বিশেষ করে সুখের ক্ষেত্রে নীলাভ কালার, এবং নীলাভ কালারটা যাচ্ছে না, তাহলে এই জাতক জাতিটা তার হার্টের রোগে ভুগছে, এটা বুঝতে হবে। এবং তার সঙ্গে যদি তার ডায়াবেটিস থাকে, তার কথা নেই, তার কিন্তু 6 বয়সে তার মৃত্যু হবে। 6 মানে 6 কিন্তু 12 বছর বয়সে, 3 6 18 4 24 5 30 এরকম বয়স কিন্তু ধরে যখন এসছে তখন তার বয়সটাকে দেখতে হবে, তার বুঝতে পারবেন যে তার মৃত্যু ওই সময় হবে। এটা কিন্তু গ্যারান্টি, এটা কিন্তু আমাদের কিন্তু জ্যোতিষী এখানে অনেকে আছেন, কিন্তু কি করে আছেন আমি জানি না, কি করে বলেন আমি জানি না, কিন্তু আমি যে নিজের যে কিন্তু ধরে নিয়েছি সেগুলো কিন্তু অবিকল কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কে নিয়ে আমার কিছু নেই, অনেকে পড়াশোনার জন্য, অনেকে আর্টিকেল পড়ার জন্য এই জিনিসগুলো হয়েছে। দেখুন, যদি আপনি কারো চিন্তা দেখেন সেই পাখি কি পাখি বিরক্ত হয়, সে নিজেই কথা আপনি পাবেন আপনার তাই নয়, তাই নয়। কিন্তু বিদেশে গিয়ে আপন মনে করছে দেখুন, তাকে ধরে কিন্তু আপনি কি 5 দিলেন 9 দিলেন, এই লোক আমাকে গালিগালাজ করছে, আমাকে পেরেছে, আমাকে এই করেছে, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি যে করেছে সে কিন্তু নিজেও জানে না যে সে বিজনেস করেছে বা গালিগালাজ দিয়েছে, কারণ এটা তার স্বভাব। এই স্বভাবটা কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ ওটা 3 ভাগে, 2 ভাগে আমি দেখেছি, 3 ভাগে দেখেছি, 4th ভাগে দেখেছি, তারপরে আর দেখি। কিন্তু 2 ভাগে যদি বিভক্ত হয় বা 3 ভাগে যদি বিভক্ত হয়ে যায়, এই লোকটা আপন মনে বিক্রি করবে এবং এর
উপর 8 এর বয়সে কিন্তু এদের ডেভেলপমেন্ট হবে, বিশেষ করে 8 এর বয়সে। শনি এখানে কিন্তু 12, 8 মানে শনি, এবং এই বছর তাদের ডেভেলপমেন্ট, এই বছরটা কিন্তু শনি বছর। এই বলে আরো অনেক কিছু আছে। আমার বক্তৃতা আমি শেষ করলাম। যদি আরো কিছু থাকে, যদি সত্যি কথা বলার জন্য যদি বলে, তাহলে কিন্তু শুনতে রাখবে, নাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে, অপোজ করতে। এবার কর্তৃপক্ষের হয়ে প্রফেসর আশুতোষ সরকারকে একটু জ্যোতিষ সম্বন্ধে না চমকে না ধমকে স্বামীত সন্তানও আমি অনুরোধ করবো, একটু জ্যোতিষটা একটু শিখিয়ে দাও। কারণ পিছনে আছে ভালো ভালো জ্যোতিষ, আশুতেও ভালো জ্যোতিষ আছে, তোমার ভাই চিন কত বড় জ্যোতিষ, পেছনে বড় বড় জ্যোতিষরা আছেন, তারা বলবেন। এবার আশুতোষকে বলছি, তুমি একটু আর শিখিয়ে দাও। মল্লভূম ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি প্রথম বার্ষিকী জ্যোতিষর মন্দির সভাপতি মহাশয় এবং সেক্রেটারি মহাশয় এবং জয়েন্ট সেক্রেটারি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমার পরম পূজনীয় গুরু বলতে পারেন, পরম পূজনীয় দাদা বলতে পারেন, এই পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় রূপেশ চক্রবর্তী মহাশয় এবং রতিন মল্লিক মহাশয়, আর এই ইনস্টিটিউটের সভাপতি মহাশয়, যে আমার পরম প্রিয়, আমাকে খুবই শ্রদ্ধা করে, শঙ্কর বিশ্বাস মহাশয় এবং সেক্রেটারি সমীর শাস্ত্রী মহাশয়, জয়েন্ট সেক্রেটারি অরুণ শাস্ত্রী মহাশয়, যে এই প্রথম বার্ষিকী একটা জ্যোতিষ সম্মেলন এত সুন্দরভাবে অর্গানাইজ একটা অনুষ্ঠান, এটা দেখে এটা অনুভব করে আমি খুবই আনন্দ পেলাম। এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমার প্রিয় ঋষিকেশ দেবনাথ মহাশয়, লব মহাশয় এবং দেবযানী দত্ত মহাশয়া এবং কুশল সেন মহাশয় এবং আমার প্রিয় বন্ধু, বহুদিনের একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, যে শ্রী ভাস্কর, ওনার পুরো নাম হচ্ছে ভাস্কর ব্যানার্জি ভট্টাচার্য, ভাস্কর ভট্টাচার্য, এবং এবং পরম শ্রদ্ধেয় মৃগনাথী চট্টোপাধ্যায় মহাশয়, আর মঞ্চে উপবিষ্ট দর্শক আসনে উপবিষ্ট জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ, এবং এখানে অনেক ছাত্রছাত্রী আছে। আমিও নিজে বহুদিন ধরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, তাই আমাদের যে এখন যারা নতুন যারা প্রজন্ম যারা শিখছে, তাদের যদি আমরা যদি আগ্রহ, তাদের যদি আমরা ভাবনাবাসী, তারা যদি আমরা যদি সেই পথে আসার জন্য যদি আমরা যদি চেষ্টা না করি, তাহলে এরা শিখবে কিভাবে? তাই এখানে সকল অনেক ছাত্রছাত্রী আছে, তাই সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার দাদা পূর্ববর্তী দাদা রতিন মল্লিক মশাই আগে বলে গেছেন, জ্যোতিষ হচ্ছে বৈদিক জ্ঞান, শাস্ত্র বিহিত জ্ঞান। তাই শাস্ত্র, বহু শাস্ত্র রয়েছে, যেমন আমাদের সনাতন শাস্ত্রে আছে 4 বেদ, 14 শাস্ত্র, অষ্টাদশ পুরাণ, 9,36,000 গ্রন্থ। এই হচ্ছে সনাতন ধর্মের পরিধি। তা এত শাস্ত্র পড়া আমাদের দরকার লাগে না, যদি সম্ভব হয় যে গীতা এমন একটি শাস্ত্রগ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী সেখানে রয়েছে। না আমাদের আপামর জনসাধারণ বা আপামর যারা আমাদের যারা ভক্ত যারা রয়েছেন, তাদেরকে সামনে রেখে, মানে অর্জুন তার পরম শিষ্য পরম ভক্তকে
তার উদ্দেশ্য সমস্ত জাতি, সমগ্র জাতির উদ্দেশ্যে তিনি যে বাণী রেখে গেছেন, যে বাণী দিয়ে আজ সারা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। আজ কোথায় নেই? রাশিয়া, জার্মান, কোথায় আরবের ইরান, আরব, তারপর দুবাই, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে খ্রিস্টের নাম কিন্তু প্রচার হচ্ছে। তাই আমি বলবো প্রথমে যে এই শাস্ত্রটিকে শিখতে গেলে অন্তত কিছু নাও প্রতিদিন গীতার একটি অধ্যায়, একটি শ্লোক, দুটি শ্লোক, তিনটি শ্লোক পড়ুন। দেখবেন তার মধ্যে দিয়ে আপনার ভিতরে সেই অনুভূতি ফুটে উঠবে। আর এই বৈদিক জ্ঞান, এই জ্যোতিষশাস্ত্র, এই 2 পাতা বই পড়ে শেখা যায় না। গুরুমুখী বিদ্যা, গুরুর যদি কৃপা না থাকে, গুরুর যদি আশীর্বাদের হাত যদি মাথায় না থাকে, এই বিদ্যা বই পড়ে শেখা যায় না। যে আমার দীর্ঘ এই 42 বছর আমার এই জ্যোতিষ শিক্ষা কালীন আমি এই জিনিসটা আমি ভীষণভাবে অনুভব করেছি যে যদি এই গুরুর প্রতি যদি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা যদি না থাকে, তাহলে এই গুরুমুখী বিদ্যাটা অনুধাবন করা বা এটাকে অর্জন করা কোনো মতেই সম্ভব নয়। যেমন আমাদের গুরু পুরাণ আছে যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই আমরা সবকিছু কাজ করতে গেলে আগে গুরুকে প্রণাম করতে হয়, কারণ গুরুর মাধ্যমে আমরা সব শুনেছি। যদি বলে কি আদি গুরু হচ্ছে মা কিন্তু বলে দেয় ওই তোমার বাবা, তখন মার দ্বারাই কিন্তু আমি বাবাকে চিনি, তা মা হচ্ছে। তাই এই যে আমাদের গুরু শিষ্য পরম্পরায় যে চলে আসছে, তাই এই বিদ্যা অনুধাবন করতে গেলে যে প্রাচীনকালে গুরু বলে কিন্তু এই জ্যোতিষ জ্ঞান শিক্ষা দেওয়া হতো। ছাত্ররা কি করতো? গুরুকে ভালোবাসার জন্য গুরুর পারিপার্শ্বিক সমস্ত রকম কাজকর্ম করা, সেবা শুশ্রূষা করতো, আর গুরু সন্তুষ্ট হয়ে এই পবিত্র জ্ঞান কিন্তু দান করতো গুরু ব্রহ্ম। তাই এই গুরুমুখী জ্ঞান, এই যে শাস্ত্রীয় জ্ঞান, এটাকে কিন্তু অন্যভাবে আমরা দেখেছি আমাদের এই যে বহু বছরের এই অভিজ্ঞতালব্ধ জীবনে দেখেছি, যারা এই জ্ঞানকে নিয়ে যারা অন্যভাবে ভণ্ডামি করে উল্টোপাল্টা ভাবে যারা এটাকে প্রয়োগ করতে চেষ্টা করেছে, তারা ধ্বংস হয়েছে। তারা কিন্তু ভালো নেই, তাদের সংসারও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস হয়েছে। আমার এই বয়সে আমি অনেক দেখেছি। তাই আমি বলছি যেমন এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিযুক্ত ঈশ্বরের আলো যার ভিতর নেই, সেই কিন্তু প্রকৃত জ্যোতিষ হতে পারে না। তাই জ্যোতিষ একটা সাধনার অঙ্গ। হ্যাঁ, তাই বেদের যে আমাদের 6 অঙ্গ রয়েছে, তার মধ্যে একটা অঙ্গ হচ্ছে এই আমাদের জ্যোতিষ। তাই এই বেদ ভিত্তিক জ্ঞানটা আমাদের সুন্দরভাবে গুরুর প্রতিষ্ঠিত পথে বা গুরুর আমাদের নিয়ম মেনে, গুরুর উপদেশ মান্য করে আমাদের এই জ্ঞানটাকে আহরণ করা উচিত। তাহলে আমরা এই শাস্ত্রে কিন্তু অনেক পারদর্শিতা অর্জন করতে পারবো। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে এটা দারুণভাবে কিন্তু আমি অনুভব করি। তা না হলে জানবেন, শাস্ত্র মানে আছে মানুষের জীবনে চলার পথের নীতি, যে নীতি নির্ধারণ করে, যে নীতি মেনে চলে আমরা এই সংসার জীবনে বেঁচে আছি, চলছি, জীবিত আছি। কিন্তু এই শাস্ত্রকে যখন আপনার সামনে রেখে অন্যভাবে উল্টোপাল্টা ভাবে মানুষকে কল্যাণের জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোবাসার জন্য, মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য বহু বছর আগে, 4000, 5000 বছর অনেক আগে ঋষিরা এই শাস্ত্রটিকে কিন্তু প্রণয়ন করেছিলেন। যে এই বহু হাজার বছর পরে এই শাস্ত্রটি যথাযথভাবে মানব সমাজে, মানব কল্যাণে নিয়োজিত হবে। তাই এই শাস্ত্র যখন আমরা অন্যভাবে উল্টোপাল্টা ভাবে আর্থিক লোভে শিকার হয়ে এটাকে প্রয়োগ করব, তখন কিন্তু এই শাস্ত্র কিন্তু শস্ত্র হয়ে, জানেন শস্ত্র মানে কিন্তু অস্ত্র, অস্ত্র হয়ে তাকে খনন করবে। তাই আমাদের যারা এখানে নতুন প্রজন্মের অনেকেই আসো, তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি এই শাস্ত্রটাকে যথাযথভাবে গুরুমুখী, গুরুর উপদেশটা শিরোধার্য করে এই শাস্ত্রটা অনুধাবন করো। দেখবে এই শাস্ত্রের মতন এত পবিত্র জিনিস কিছু হতে পারে না। আজ সংসারে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কত কি আছে। আমি সার বলেছি, যদি একটা মানুষ যদি প্রকৃত এই জ্যোতিষ শাস্ত্র সঞ্চয় যদি জ্ঞান অর্জন করার চেষ্টা করে এবং এই জ্যোতিষ শাস্ত্রটাকে ভিতরে ঢোকার চেষ্টা করে, এই শাস্ত্রটা একমাত্র মানব
মুনি ঋষিরা আমাদের এই জ্ঞানটাকে আমাদের জন্য রেখে গেছেন, মানে আমাদের সমস্ত জাতি মঙ্গলের জন্য, ভালোর জন্য রেখে গেছেন, যে তারা ভালো হয়, তারা মঙ্গল হয়, সংসারে দারুণভাবে তারা উন্নতি করতে পারে। তাই এই এমন একটি শাস্ত্র, যে শাস্ত্রকে ভালোবাসলে সংসার যারা, সংসারের সমস্ত রকম দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায়। আমি সার বলেছি, আপনারা অনেকে বন্ধুকে ভালোবাসেন, বন্ধু একজন আপনার ক্ষতি করতে পারে, পত্নীকে ভালোবাসেন, সেও একজন ক্ষতি করতে পারে। কিন্তু এই শাস্ত্রটি এমন একটি শাস্ত্র, যে শাস্ত্রকে যদি সত্যিকারে হৃদয়ঙ্গম করতে পারে, সত্যিকারে যদি এই জ্ঞানটা আহরণ করতে পারেন এবং সেইভাবে যদি মানুষ কল্যাণে যদি এটাকে প্রয়োগ করতে পারেন, তাহলে এর থেকে বড় মানে বড় জিনিস আর কিছু হতে পারে না। কেন আপনি যত মানুষকে উপকার করবেন, প্রত্যেক মানুষের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের মনের এটা পাবেন। একটা মানুষ যখন চেম্বারে আসে, কত কষ্ট, কত দুঃখ, কত রকম জ্বালা নিয়ে আসে, তাকে যদি আপনি আপনার পজিটিভ এনার্জি দিয়ে যদি তাকে যদি পুরোপুরি পজিটিভ মাই করতে না পারেন, পজিটিভ ভাইব্রেশন দিয়ে তাকে দুঃখটা দূরীকরণ করতে না পারেন, তাহলে কিসের চলছে? জ্যোতিষ হচ্ছে কি আপনার সেই জ্ঞানের আলো দিয়ে, সেই আলো দিয়ে তাকে আলোকিত করবেন, তার ভিতরে নেগেটিভিটিটা দূর করবেন। এবং সে এসেছিল কাঁদতে কাঁদতে, চোখের জল নিয়ে, সে হাসতে হাসতে আপনার জ্যোতিষ, আপনার ভুলের মাঝে এসেছে। তবে তো আপনি জ্যোতিষ, তবে আপনি জ্যোতিষের আপনি বিয়ে করতে পারবেন, আপনার নাম সম্মুখে লেখা থাকে। তাই আমি বলবো যে এর জন্য কোন রকম সম্মান নিজে চেয়ে নিতে হয় না। আপনি মানুষের উপকার করুন, মানুষের জন্য চলুন, দেখবেন মানুষের হয়ে কাজ করুন, মানুষের মঙ্গল করুন। যে যে সমস্যা, সে বিবাহ ব্যাপারে, সন্তান ব্যাপারে, চাকরি ব্যাপারে, ব্যবসায় ব্যাপারে, কি না কি জ্যোতিষের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। তাই আমি সেই দাদার কথাটাকে পূর্ণ করে আমি আরেকবার আমি রিপিট করছি, এই জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসুন। এই শাস্ত্রটাকে ভালোবাসতে পারলে আপনার জীবনে তো কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর পারিপার্শ্বিক আপনি সমস্ত পরিবেশে আপনি সুন্দরভাবে, দারুণভাবে আপনি একটা জায়গা তৈরি করতে পারেন। যদি আপনার ভিতর সেই আলো আপনার ভিতর প্রস্ফুটিত হয়, আলো যদি আপনার ভিতর যদি হয়, সেই আলোর কিরণ দ্বারা আপনি আপনার পারিপার্শ্বিক সকলকে আসে ভালো করতে পারবেন, ভালো রাখতে পারবেন। আর প্রতিদিন সকালে উঠে বলুন, এই সব যে আমরা ভগবানকে পূজা করি, সকল তার কাছে প্রথমেই প্রার্থনা করুন যে আমার ক্লায়েন্ট যারা আসবে, আমাকে যারা ভালোবাসে, ঠাকুর তুমি তাদেরকে ভালো রেখো, তুমি তাদেরকে কল্যাণ করো, তুমি সকলকে মঙ্গল করো। এইরকম যদি আমরা সকালে ভোরে ওঠে আমরা প্রার্থনার সঙ্গে যদি সকলের জন্য কল্যাণ কামনা করি, তাই সকলের কল্যাণ তোমার কাছে উপরে মাথায় আশীর্বাদ হয়ে আসবে এবং তোমার জীবনের কল্যাণ হাসি ছাড়া তোমার দুঃখ কষ্ট কোনোদিন থাকবে না। আমি আমার জীবনে আমি বলে বলে এটা কিন্তু অনুভব করেছি। তাই অনেকে জ্যোতিষ শুনতে টিটকারি করে, তারা আজকে ওঠে জ্যোতিষ, কিন্তু আমি বলবো সেই একটা জিনিস যদি না জানি, ভিতরে না ঢুকি, তাহলে কখনো কিন্তু সেই শাস্ত্রটাকে অবজ্ঞা করা উচিত নয়। কারণ এটা বেদ ভিত্তিক, বেদ থেকে এসছে। এই বেদ ভিত্তিক জ্ঞান মুনি ঋষিরা কিন্তু মাথা খারাপ ছিল, তাদের মাথা এত প্রশস্ত, এত উর্বর, তারা কিন্তু সেই হাজার হাজার বছর আগে যা বলে গেছেন আমরা সেটাই ভাঙিয়ে কিন্তু আমরা সেটা মানুষের কল্যাণে কিন্তু নিয়োগ করছি। কেন এটা বাইরে কেউ বলতে পারবে না, জ্যোতিষটা নিজের মন করা, নিজের ইচ্ছাকৃত প্রয়োগ কেউ বলতে পারবে না। কেন জ্যোতিষ একটা শাস্ত্র, তার শাস্ত্রবিদ জ্ঞান, আমরা সেই শাস্ত্রটাকে কাজে লাগাচ্ছি। যে শাস্ত্রবিদ যে যত তার জ্ঞানের আলোকে আলোকিত করে, নিজের আলোকে আলোকিত করে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরছি। মূল উদ্দেশ্য আমি সকলের মঙ্গল চাই, মূল উদ্দেশ্য সকলে আনন্দে থাকো, মূল উদ্দেশ্য সকলেকে আমার নিজস্ব ভালোবাসাটা ছড়িয়ে দিয়ে তাদেরকে চাই স্প্রেড অফ লাভ, ভালোবাসাটাকে বাড়িয়ে দিয়ে আমরা চাই তারা জীবনে তারা মঙ্গল হোক, তারা সংসারে শান্তিপূর্ণভাবে বসবাস করুক এবং সমস্ত রকম দুঃখ কষ্ট তাকে দূর হয়ে যায়। তাই বলছি এই শাস্ত্রটাকে ভালোবাসতে। দেখুন এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অনেক কিছু আছে, যেমন এই হস্তরেখা একটা আছে, এটা সামুদ্রিক শাস্ত্র, এটাও একটা শাস্ত্র। তারপর সংখ্যা শাস্ত্র, তারপর ফলিত জ্যোতিষ, অনেক কিছু আছে। যেমন আজকের দিনটা আমরা যে অনুষ্ঠান করছি, আজকের দিনটা কত তারিখ? 21/4/2024। দেখুন তো যোগ করে যে আমরা ডেট অফ রুট যেটা বলছি
21 তারিখ মানে 3। আমরা সকলেই জানি 3 নম্বর সংখ্যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক তো? পুরো ডেটাটা যোগ করুন, 3 আর 4 3 7, আর আমাদের বর্ষ হচ্ছে 8, তাহলে 16 বা 15 মানে 6। তাহলে কি হলো জানেন তো, জ্যোতিষ জগতে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে গ্রহদের মধ্যে দুটো গুরু আছে, একজন আছে দৈত্য গুরু, একজন আছে দেব গুরু। আজকে 2 গুরুর সমন্বয় অনুষ্ঠানটা হচ্ছে, তাই এই অনুষ্ঠান তো ভালো হবেই, এই ব্যাপারে কোনো আছে। এখানে অনেক গুরু আছেন যারা ভালোবাসেন, আর যারা উদ্যোক্তা মেইন দুজন এবার আমার ছোট ভাইয়ের মতন এরা প্রচন্ড এদের দেখলাম, দেখেছি এদের জ্যোতিষ। আমারও নিজের একটা প্রতিষ্ঠান আছে, আমিও অনুষ্ঠান করি, তারা আসে ডাকে এবং তাদের ডাকে আমি বললাম শরীর ভালো না, তবু আমি যাবো, কোনো অসুবিধা নেই। যে আমি যদি যাই, আমার স্যার আমার গুরু জানেন যে আসল সরকারের গুরু বলতে মেয়ে সবাই জানে রূপেশ। তা আমার দাদা কালকে ফোন করে বলেছেন, আসু ভাই তোর উপর একটা দায়িত্ব দিচ্ছি, যদি পারি। মানে দায়িত্ব দেবেন, দায়িত্ব অলরেডি আমি নিয়েই রেখেছি, তা আমি নিয়ে আসবো। এই যে ভালোবাসা, এটা কোনো রক্তের সম্পর্ক দিয়ে আসে না, ভালোবাসাটা অনেক। আমরা বৈষ্ণব কাউকে দেখেছি তাকে ভালোবাসি, কৃষ্ণকে পাওয়া যায় না। তাই সেই ভালোবাসার যে অপূর্ব জিনিস, সেই জিনিস কিন্তু পার্থিব জগতে বলেছিল যে এই পার্থিব জগতে এমন ভূমি আছে যে ব্রহ্মলোক শিবলোক তা নেই, তা আছে বৃন্দাবনে। কেন বৃন্দাবন? এটা হচ্ছে ভগবান কৃষ্ণ কিন্তু রাধার জন্য তৈরি করেছিল। তো বুঝতে পারছো তো, এই পার্থিব জগতে এমন জায়গা আছে যেখানে গেলে মন জীবন সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে। এইবার একটা কথা বলবো, দেখুন এটা হচ্ছে হাত, ছোট্ট মানে সংক্ষিপ্ত, অনেকে বলবে একটু মানে না বললে ভালো লাগে না, এখানে অনেক ছাত্র রয়েছে, তারা কিছু শিখুন। যে আমাদের জানি হাতে 5টা আঙুলের মধ্যে জানেন তো, এই আঙুলটা যদি বাদ যায় তাহলে এই 4টে আঙুলের কোনো মূল্য নেই, আছে কি? এই আঙুলটা হচ্ছে আমাদের এই নির্দেশক, মানে এই 4টে আঙুলকে যেমন ভাবে চলাচ্ছে চলছে। তাই এই আঙুলটার ভিতরে 3টে স্টপ রয়েছে। এটা প্রথম দেখুন 3টে, 1টা 2টো 3টে। প্রথমটা হচ্ছে উইল পাওয়ার, মানে ইচ্ছা শক্তি। সেকেন্ডটা হচ্ছে লজিক, এটা হচ্ছে যুক্তি শক্তি। আর থার্ড স্টেজটা আছে, এটা লাভ আর রিলেশন। ভালোভাবে বুঝুন, এখানে মেইন যে আমাদের 7টা গ্রহের ফোকাস কিন্তু এখানে আছে। তা আমাদের যে ইচ্ছা শক্তি যেটা বলছে উইল পাওয়ার, আমার গুরু হচ্ছে এখানে, উনি একসময় শুধু হাতের করে ভীষণ বলে আসুন আমি পেটের দিকটা শেখাবো না, হাতটা শেখাবো। আমি সেই 80 দশকে আমার গুরু এই পাশে বসে আছেন, ওনার কাছে কিন্তু এই বিদ্যাটা শিখেছিলাম। তাই এই যে এই আনুষ্ঠান মধ্যে 3টে গ্রহ রয়েছে, ভালোভাবে বুঝবেন, রবি মঙ্গল বৃহস্পতি। এই 3টে গ্রহ কিন্তু আমাদের ইচ্ছা শক্তিটাকে কিন্তু কন্ট্রোল করছে, উইল পাওয়ারটা। আর সেকেন্ডটা আছে লজিক। লজিকের মধ্যে আছে কি 2টো দিক, একটা বুধ একটা শনি। বুধ হচ্ছে আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের জ্ঞান, আর শনি হচ্ছে কূটনৈতিক বুদ্ধি, যে কূটনৈতিক জ্ঞান। তাই এই লজিকটা হচ্ছে এই 2টো গ্রহের আন্ডারে। আর আমাদের রিসেপ্ট আছে লাভ আর রিলেশন, থার্ড ক্ষেত্রটা। এটা কে দেখছে? শুক্র আর চন্দ্র। তাই এদের মধ্যে আছে ভালোবাসা, অনন্ত ভালোবাসা, স্নেহ, প্রেম, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, যে ইত্যাদি যে আমাদের উপভোগ করে সেটা হচ্ছে শুক্র। আর চন্দ্র হচ্ছে আমাদের মানসিকতার কারণটা, ভালোবাসা, প্রেম ইত্যাদি সব আমাদের। তাই এই যে 3টে ক্ষেত্র, কারণ দেখা গেল এই আঙুলটা প্রথমটা অনেক মোটা কিন্তু নিচেরটা অনেক ছোট। তাই কি হচ্ছে, তার অনেক ইচ্ছা শক্তি আছে কিন্তু তার যুক্তি শক্তি দিয়ে কন্ট্রোল করতে পারছে না, সে মাঝপথে পড়ে যায়। কিন্তু এই 2টো আঙুলের মধ্যে, 2টো স্টেপের মধ্যে যদি সমন্বয় থাকে তাহলে কি হবে, তার ইচ্ছা শক্তি থাকবে এবং তার যুক্তি শক্তি দিয়ে ইচ্ছা শক্তি সে পরিপূরণ করতে পারবে। কখনো আননেসেসারি থিঙ্কিং, আননেসেসারি ইচ্ছা শক্তির জন্য জীবনটাকে খারাপ জায়গায় পৌঁছে দেবে না। এই আর এই নিচেরটা আছে ভালোবাসা। স্বতন্ত্র যে প্রাণ ভরা ভালোবাসা থাকে, তার যদি দয়া থাকে, থাকে, সততা থাকে, বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে এই সবগুলো নিচের 2টো থেকে আসছে আমাদের শুক্র এবং চন্দ্র থেকে। তাহলে দেখি জীবনের সকলে কিন্তু মানিয়ে নিতে পারে। অ্যাট্রাকশন বা সকলের সাথে যে গুড কানেক্টিভিটি কে দেয়? চন্দ্র দেয়। আমরা জানি সকল গ্রহের শত্রু রয়েছে, কিন্তু চন্দ্রের কিন্তু কারোর শত্রু নেই। চন্দ্রের কারণ চন্দ্র হচ্ছে গ্রহদের মাতা আর পিতা হচ্ছে রবি। তাই আমরা যদি দেখি সবটাতে রবি চন্দ্রের দিকে 2 দিকে যান, রবির দিকে যান যেভাবে যাবেন দেখবেন ওদিকে যে শনি পর্যন্ত একই গ্রহ রয়েছে, আর চন্দ্রের দিকে ওদিকে যান দেখবেন চন্দ্র, বুধ,
শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। আর এদিকে যান, রবির দিকে যান, রবির পরে বুধ, বুধের পরে শুক্র, শুক্রের পরে মঙ্গল, মঙ্গলের পরে বৃহস্পতি, তারপরে শনি। দুনো পাল্লা ভারী। কোনো ছেলেকে যদি বলা হয় তোমার বাবা আমার মধ্যে তোমার কে সবচেয়ে বড়, বলতো কি সে প্রকৃতি বলে যে আমার বাবা আমার দুইজনই আমার কাছে সমান, আমার কাছে কেউ কোনো বড়। তাই এখানে এই গ্রহ জগতে এত সুন্দর মনীষী করে রেখে গেছে। সকের মধ্যে যেমন চন্দ্র এবং রাহু দুটো সাইড রয়েছে, তাই একদম একই রকম হয়। তাই এইভাবে দেখা যাচ্ছে জ্যোতিষটা কিন্তু ওর ভিতরে মানে ভিতরে ঢুকতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এর মধ্যে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। তাই এই যে জায়গাটা আপনাদের বোঝার জন্য আমি বললাম যে এখানে চন্দ্রের যে সাইড রয়েছে, রবির যে রয়েছে, এর মধ্যে দেখতে হবে কোন সাইডটা আমরা যখন সব দেখি কোন দিকটা বেশি পাল্লা হয়, সেইভাবে দেখে কিন্তু আমরা তার ফলাদেশ করতে পারি। আর তাহলে এই যে আঙুলের যে তিনটে আমি ক্ষেত্র বললাম, এটা একটু বোঝা গেছে তো? তো অনেক আলোচনা আছে, তো বোঝা গেছে তো? এই আঙুলটা দেখে তোমরা বলতে পারবে। তৎকালীন বেদেরা এসে বলতো এই আঙুলটা দেখো, এই আঙুলটা ভিতরে অনেক কিছু আছে। এই আঙুলটা দেখে তার কতটা ভালো, কতটা বাস্তবসম্মত, কতটা সে জীবনে উন্নত, এই আঙুলটা দেখে কিন্তু বলতো। মানে এখান থেকে কিন্তু 7টা গ্রহ আমরা দেখতে পাচ্ছি। এই কটা এখানে রয়েছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এখানে রয়েছে বুধ, শনি, এখানে রয়েছে আপনার চন্দ্র, শুক্র। তাই এইখানটা এটা যদি ভালো বিষয়টা এই আঙুলটা থেকে কিন্তু 185 রকমের জিনিস জানা যায়, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু। তাই এইটা দেখে শুধু বলতে পারবেন যে তার ভিতরে উইল পাওয়ার, লজিক পাওয়ার এবং লাভ রিলেশনটা কতটা রয়েছে। এটা যদি সমন্বয় না থাকে, কারো দেখা যায় এই মাথাটা অনেকটা মোটা, কারো দেখা যায় এই কোমরটা অনেকটা সরু, এদিকটা উঁচু। তাই অনেকটা সরু থাকলে অনেক সময় হয় না কূটনৈতিক জ্ঞান, দার্শনিক জ্ঞান তাদের ভিতর কিন্তু অনেক সময় আসে। বুধ, শনি এটা কিন্তু দেখতে হবে যে এই তিনটে সমন্বয় যদি আমাদের হাতে থাকে, তাহলে দেখে বলতে পারবে তুমি কতটা ভালো হতে পারবে, কতটা নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজেকে কতটা কন্ট্রোল করে জীবনে তুমি নিজেকে এগিয়ে নিতে পারবে, কতটা ইন্টেলেকচুয়াল তোমার আছে, কতটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স তোমার আছে, যে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে তুমি জীবনে নিজেকে বড় জায়গায় নিতে পারে। এই আঙুলটা দিকে বলে দেওয়া যায়। লাস্টে একটা প্রেডিক্টিভের একটা ছোট্ট একটা কথা বলছি, যে কথাটা দেখতে পাচ্ছি আমার এই 42 বছরের জীবনে আমি দেখেছি অনেক ভুল করে। অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার আছে, তারা বিবাহ বিচার করতে চায় না, তারা ফিরে যায়, এরকম অনেক আছে দেখেছি। কিন্তু বলে কি গন্ডগোল কি হতে পারে, পরে আবার যদি না মিলে অনেক বলে জ্যোতিষ যখন শিখেছো এই বিচার করবো না, ওটা করবো না, 50 বছরের পরে করবো না। এবার জ্যোতিষ মানে তো তোমার জন্যই তো সব কিছু তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে, তুমি তার সমাধানের একটা পথ করে দিতে পারো। হ্যাঁ, কেউ বলে আমি 50 বছরের পরে আমি দেখি, কেউ বলে আমি বিবাহ বিচার করি না, এটা তো ঠিক নয়। এরকম রয়েছে। দেখেন অনেকে মাঙ্গলিক বলে অনেকে ভয় পায়। যে মাঙ্গলিকটা যখন ছিল তখন কি ছিল, কুমারী বিবাহ কথা ছিল, তখন ছোট 8-10 বছরের কুমারীকে দিয়ে দিত। যে মাঙ্গলিক দোষটা আমরা জানি, সবাই জানি যারা এখানে জ্যোতিষ আছে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক, এটাকে মাঙ্গলিক বলে, ভৌমদোষ বলে, আবার মঙ্গলের দোষ বলে। কিন্তু কথা হলো কি, এই দোষও যেখানে আছে দোষ খণ্ডানোর রাস্তাও আছে, কিন্তু অনেকে সেটা বলে না। যেখানে মঙ্গল আছে সেখানে যদি বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকে তাহলে দেখা যাচ্ছে মাঙ্গলিকটা শিথিল হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। কিন্তু এমন দেখা গেল যে মাঙ্গলিক দোষ অবস্থায় একটা সৎ ম্যাচিং করেছে, সেখানে 27 গুণ 30 গুণ পেয়েছে, কিন্তু একজনের মাঙ্গলিক আছে আর একজনের মাঙ্গলিক নেই, মঙ্গলটা নেই। এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল নেই, তাই ক্যান্সেল করে। কিন্তু শাস্ত্রের কথিত আছে ঠিক যেখানে যেখানে মঙ্গল থাকতে মাঙ্গলিক হয়, সেখানে যদি রবি অথবা শনি অথবা রাহু থাকে সেটাও একটা মারাত্মক দোষ হয়। তা সেই দোষটা কিন্তু মারাত্মকভাবে দোষ হয়। তাই যদি কারোর সাথে যদি মাঙ্গলিক হয়েছে, ভালো মিলেছে এবং ম্যাচিংটা ভালো হয়েছে, কিন্তু তার মাঙ্গলিক নেই, মঙ্গল নেই বলে, একজনের মাঙ্গলিক দোষ আছে অন্যজনের মঙ্গলটা নেই বলে ল্যাপ করতে, কিন্তু এটা করবেন না। সেটা দেখবেন আপনার অন্য সাথে যদি রবি রাহু শনি এটা চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকে, তাহলেও কিন্তু দেখা যাবে কি যে এটাও শাস্ত্রে বলছে, এটাও আমাদের এক ধরনের মাঙ্গলিক দোষ হিসেবে চিকিৎসিত করতে হবে
এবং তার জন্য কি হবে কি যে আমরা দুইজনের সঙ্গে বিয়ের ব্যাপারে বলতে পারবো যে তোমরা এই বুঝে পাবো। তো এইরকম দেখেছি অনেকটা, দেখুন দাদা এই অবস্থা রয়েছে, তো তোমার যোগ রয়েছে বলে অন্য অ্যাস্ট্রোলজার বলেছে যে তার মাঙ্গলিক আছে আর একজনের মাঙ্গলিক নেই, সেই জন্য মানে এটা আমাকে ক্যান্সেল করে দিয়ে। তা এই জিনিসটা আমি বলবো যারা নব্য, যারা তোমরা শিখছো বলবো তাদের দেখবে যে যদি এরকম যেখানে যেখানে মঙ্গল থাকে মাঙ্গলিক হয়, সেখানে যদি রবি অথবা রাহু শনি থাকে, তো এটাও একটা মারাত্মক দোষ। কারণ যদি সপ্তমে রবি থাকে মারাত্মক দোষ নয়, সেই রবি যদি অশুভ নক্ষত্রে এমনকি ডিভোর্স করতে হয়ে যেতে পারে, যার হতে পারে ভালো নয়। সেইগুলো দেখতে হবে যে মঙ্গল ছাড়াও কিন্তু মারাত্মক দোষ আছে। বিয়েটা মারাত্মক, বিবাহিত জীবন মারাত্মকভাবে ধ্বংস হয়ে যেতে পারে, মারাত্মকভাবে তার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জায়গাগুলো দেখতে হবে, সেই জায়গাগুলো আমাদের শুধু দেখে দিতে হবে। দ্বাদশে যদি রবি থাকে, দ্বাদশে যদি রাহু থাকে, সেটাও কি ভালো? একটা বিবাহিত জীবনে দেখা যাচ্ছে তার সারাদিন কষ্ট করে এসে রাত্রে ঘুমাবে, সেই ঘুমানোর জায়গাটা হচ্ছে 12 প্লেস, যেখানে আছে আমাদের সূর্য। সেখানে যদি অশুভ গ্রহ পাপ গ্রহ বসে থাকে, দুষ্টানপতি বসে থাকে, তা কখন কোনো ভালো। তাই এই বিচার ম্যাসিং যে পরে যে অষ্টমুখ বিচার করে যাবে না, অষ্টমুখ বিচারের পরেও কিন্তু ইন্ডিভিজুয়াল সব থেকে বিচার করতে হয়, যেটা তার বৈধব্য দোষ আছে কিনা, অকাল মৃত্যু আছে কিনা, তারপর দুর্ভাগ্যযোগ আছে কিনা, অনাবর্তমানের সন্তানহীনতা আছে কিনা, ক্লিবত্ব আছে কিনা। এই 5টা দোষ কিন্তু আলাদাভাবে সব থেকে বিচার করতে হয়, তাহলে তার ছোট পিলানোটা ম্যাসিংটা কিন্তু সার্থক হবে। তার মধ্যে শুধু অষ্টম বিচারের 36 গুণের মধ্যে 30 গুণ 20 গুণ পেয়েছে লাভিয়ে ওঠে, তাতে কিন্তু হবে না। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। অষ্টমুখ বিচারের পরেও মহর্ষি সবাই বলে গেছে যে আরো যে 5টা দোষ আছে, এই 5টা দোষ কিন্তু ইন্ডিভিজুয়াল সব থেকে কিন্তু বিচার করতে হবে। এটা করলে তাহলে কিন্তু তাহলে প্রকৃত সবটা, প্রকৃত ম্যাচিংটা, প্রকৃত জোট মিলনটা ঠিক করা যায়, ঠিক হয়। ঠিক আছে, আর অন্য বক্তা আছে, আমি বললাম আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাইরে মারাত্মক দাবদাহ চলছে, কলকাতার বুকে এত দাবদাহ, এত গরম আমরা কখনো দেখিনি। তাই আপনারা ছাতা ব্যবহার করুন বা বেশি করে জল রাখুন, এগুলো আপনারা মাথায় রাখবেন। আর বাইরে বিশেষ করে সকালটা খাবার না খাওয়াই ভালো, কেন ভীষণ যতটা কাজ যদি মারাত্মক না থাকে তা অন্তত দুপুরের দিকে বাড়িতে না বেরোলে ভালো। সকলে ভালো থাকুন। আজকে এই অনুষ্ঠানের কর্মকর্তা আমার প্রিয় ভাইরা, আমার সংঘ বিশ্বাস এবং অরুণ শাস্ত্রী মহাশয়, এবং আমার পরম যে ওদের সাথে যে আমার দাদা, বয়োজ্যেষ্ঠ দাদা রথীন মল্লিক মহাশয়, যে তাদের সহযোগিতায় এই আজ সুন্দর অনুষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনুভব করতে পারছেন। তাই সকলকে আবার পুনরায় আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার গৌরবস্থানে তাদের প্রণাম জানাই, এবং সকল দর্শক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ করছি। স্যারকে অশেষ ধন্যবাদ, মূল্যবান বক্তব্য আমাদের সবাইকে তুলে ধরে, সবাইকে শোনানোর জন্য। এরপর অনুরোধ জানাবো ডক্টর ঋষিকেশ দেবরাজ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। নমস্কার। আমার গুরুজন, স্টেজে উপস্থিত আমার গুরুজন, বর্গ এবং আন্তরিক শ্রদ্ধা প্রণাম। আর যারা নিচে রয়েছেন এই হলের মধ্যে সবাইকে জ্যোতিষ প্রেমী, জ্যোতিষ বর্গ এবং গুণীজন ব্যক্তি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে উপস্থিত হয়েছি তার ক্রেডিট সম্পূর্ণভাবে শঙ্কর স্যার, আচার্য শ্রী শঙ্কর
শঙ্কর দাকে দিতে হচ্ছে এবং তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরুণ বড়াল স্যারকে, কেননা ওরা ফার্স্ট টাইম এই টাইপের ফার্স্ট ইন্টারন্যাশনাল সেমিনার অন অ্যাস্ট্রোলজি আয়োজন করেছেন কলকাতায়। একটা বিশাল অ্যাচিভমেন্ট ফার্স্ট টাইম। তো ওনাকে ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। কিন্তু ব্যাপার হলো যে দেখুন, আমিও স্টুডেন্ট। অ্যাস্ট্রোলজি এমনই একটা সাবজেক্ট, এটাকে বলা হয় সামগ্রিক বিদ্যা, শেষ নেই। একটা লাইফ আমরা শিখে শিখে শেষ হয়ে যাবে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্ট শেষ হবে এটা আমরা জানি। যার জন্য আমিও যখনই আমি সেমিনারে যাই কিছু শেখার জন্য সেমিনারে অ্যাটেন্ড করি, কিছু শিখি। ওখান থেকে 20 জন ব্যক্তি যারা আছে, যারা আগের থেকে অ্যাস্ট্রোলজির উপর অনেক চর্চা করেছেন। দেখুন, অ্যাস্ট্রোলজির যে বই পুস্তক আজ অব্দি আমাদের কাছে রয়েছে, আসল অনেক বই পুস্তক আমাদের কাছে পৌঁছায়নি। কারণ আমরা জানি যে মাঝখানে হিন্দু শাস্ত্র, হিন্দু ধর্মের একটা বিশাল অন্ধকার যুগ গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। তারপরে কিছু কিছু উদ্ধার হয়েছে, তার উপর রিসার্চ হচ্ছে। রিসার্চ হয়ে যেগুলো আবার আজকের যুগ উপযোগী হচ্ছে, সেগুলোর উপর আমাদের দেখতে হবে, সেই বই পুস্তকগুলো আমাদের পড়তে হবে। তো আজকে 2-4টে কথা আপনাদের সামনে বলার যেহেতু সুযোগ পেলাম, বলছি। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দুটো টাইপের লোক পাওয়া যায়। একটা হলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আরেক হলো প্যাশনাল অ্যাস্ট্রোলজার। প্যাশনাল অ্যাস্ট্রোলজার গ্রুপের মধ্যে কিন্তু আমি পড়ি। তো যাই হোক, যা কিছু বলবো অনেক ভুল ত্রুটি হতে পারে। প্রথমেই যারা 20 জন ব্যক্তি রয়েছেন, শ্রদ্ধেয় রয়েছেন, আমার টিচাররা রয়েছেন, আমার ভুল ত্রুটি যা হবে। তো প্যাশনাল এই জন্যই বলছি, অ্যাস্ট্রোলজিটা আমি সম্পূর্ণরূপে প্রফেশনালি করতে পারছি না। কারণ আমাকে এমন একটা ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম, স্টেট গভর্নমেন্টের সে মেডিকেল লাইন, তার পরবর্তীকালে রেলওয়েতে সেই মেডিকেল লাইন ছুটি ছাড়া খুবই কম, যার জন্য পার্ট টাইম অ্যাস্ট্রোলজি করে এসেছে, কিন্তু দীর্ঘদিন কন্টিনিউয়াস। পরবর্তীকালে যখন রেল থেকে বিহার নিলাম, পাশাপাশি অনলাইন বিজনেসে আমি এনগেজ থাকি বেশি, এবং পার্ট টাইম কিন্তু অ্যাস্ট্রোলজিটা করছি। 2013 সালে দক্ষিণেশ্বরে একটা ইনস্টিটিউট তৈরি করি, ইউনিভার্সাল স্পিরিচুয়াল মিশনের আন্ডারে, জয় মা জ্যোতিষ কলেজ। শুরু করার পরে তেমন একটা টাইম দিতে পারছি না। যাই হোক, ওই ইনস্টিটিউটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে টিচার এখানে উপস্থিত আছেন, কৌশিক ব্যানার্জি উপস্থিত আছেন, উনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাঝখানে করোনা গেল, যার জন্য প্রায় অফ হয়ে গেছিল। কিন্তু অনলাইনে অন্যান্য কিছু সংস্থার সঙ্গে টাই আপ করে চলেই যাচ্ছে, যেমন futurestudyonline.com, একটা ন্যাশনাল একটা সংস্থা। তো যাই হোক, এইসব অ্যাঙ্গেল থেকে কিছু একটু বলছি আপনাদের সামনে। অ্যাস্ট্রোলজি যেটাকে বলা হয় অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি, ব্যবহারিক যেটা আমরা অ্যাস্ট্রোলজি করছি। তো এই অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজির মধ্যে 3টে ভাগ রয়েছে। 3টে ভাগের মধ্যে কোনটাকে বেশি আমাদের আজকে ধ্যান দেওয়া উচিত ওটা সম্পর্কে একটু বলবো। ফার্স্ট পার্ট আমরা জানি ক্যালকুলেটিভ পার্ট, যেটাতে ক্যালকুলেশন হয় গ্রহস্ফুট, ভাবস্ফুট, অন্যান্য যে ক্যালকুলেশন, বর্গ কি করে ক্যালকুলেশন করা যায়, কি করে দশান্তর দশা করা যায়, এটাতে আমি টাইম দিচ্ছি। কিন্তু আজকের ডেটে এই পার্টটা ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজির তেমন একটা প্রয়োজন হয় না, এবং লোকে শেখে না, কিন্তু শেখা উচিত। যার জন্য ইনস্টিটিউটে পড়া উচিত। ক্যালকুলেশনটা জানা উচিত যে এই গ্রহে মানে ধরুন 20 দশা এখান থেকে শুরু হলো কেন, এটা ক্যালকুলেশন করতে গিয়ে আসলো। চন্দ্রের ডিগ্রি কি করে আমি ক্যালকুলেশন করবো, সর্বাষ্টক বিন্দু কি করে বসাবো, ক্যালকুলেটিভ পার্ট।
তো এটাকে ইজি করে দিয়েছে সফটওয়্যার, যেটা আমাদের টাইমে ছিল না। সেই লগারিদম অ্যান্টি লগারিদম অঙ্ক কষে বের করতে হতো। আজকে এটা অনেকটা ইজি হয়ে গেছে, যার জন্য একবার মডার্ন সিস্টেমকে একবার হাততালি দেওয়া উচিত। এতটা পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু জানা উচিত, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার জানা উচিত। নেক্সট পার্ট যেটা সবচেয়ে ভাইটাল পার্ট, সেটা হলো প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি এতই ভাইটাল, এটার উপর নির্ভর করছে একটা অ্যাস্ট্রোলজারের ভবিষ্যৎ। এক ব্যক্তির ভবিষ্যৎ আপনি বলতে পারছেন কিনা, অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনাকে যদি ক্লিয়ার ধারণা থাকে, এইটুকু আপনাকে জানতে হবে, অ্যাস্ট্রোলজি কিন্তু বেদের চক্ষু। যে বিদ্যার দ্বারা আপনি এক ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পাচ্ছেন, সেটা সেই বিদ্যাটা আপনার জানা উচিত এবং সঠিক প্রেডিকশনটা আসা উচিত। কিন্তু দুঃখের ব্যাপার, আজকের দিনে ক্ষমা করবেন, আমি একজন অ্যাস্ট্রোলজার, ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা চেম্বারে বসি, কার কি প্রবলেম আমাকে বের করতে হয় না। সে কাঁদতে কাঁদতে এসে বলে যে আমার এই ঘটনা ঘটে গেছে, অমুক এটা করে ফেলেছে, এই সমস্যা চলছে। কি সমস্যা আপনাকে হরস্কোপ থেকে বের করতে হচ্ছে, মানে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি অনেকে প্রয়োজন হচ্ছে না। তাহলে কিসের দরকার? থার্ড পার্ট যেটা প্রেডিক্ট, যেটা রিমেডিয়াল অ্যাস্ট্রোলজি। রিমেডিয়াল অ্যাস্ট্রোলজির মধ্যেই যত খিচুড়ি, অনেক কিছু করবেন না, জড়িমুখি, তন্ত্র, স্টোন, রুদ্রাক্ষ, যা বলুন না কেন, অনেক ধরনের তন্ত্র মন্ত্র, পূজা পাঠ, কত কিছু রয়েছে, দান দক্ষিণা, সবকিছু ওর মধ্যেই রিমেডিয়াল অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছে। কিন্তু স্যার এত বেশি পাওয়ারফুল রিমেডিয়াল অ্যাস্ট্রোলজি, আপনি জানলেও আপনার ভবিষ্যৎ কিন্তু অ্যাস্ট্রোলজার হিসেবে অন্ধকার হয়ে যাবে যদি আপনি অ্যাস্ট্রোলজির প্রেডিকশন পার্টটা যদি বের করে যান। কারণ কি, আপনার কাছে যে ব্যক্তি এসছে বিয়ের জন্য, আপনি তো ওকে প্রজাপতি কবচ মেরে দিলেন, হয়ে যাবে বিয়ে, কিন্তু আপনি ওনার হরস্কোপটা চেক করলেন না, ওকে আদৌ অ্যাফার্মেশন অফ ম্যারেজ ওর পুষ্টিতে আছে। পুষ্টি এমনই ভাইটাল জিনিস, যে ব্যক্তি একটা জীবন পাস করেছে, করে সারা জীবন তার কর্ম ফলের পরিবর্তে সেটা পেয়েছে গ্রহের পজিশন, প্রারব্ধ যেটাকে বলা হয়, পূর্ব জন্মের কর্মের কর্মফল ভোগ করার জন্য প্রারব্ধ। তো প্রারব্ধ যেটা পেয়েছে সেটা না দেখে যদি আমি রিমেডি করে দিই, অ্যাফার্মেশন অফ ম্যারেজ দিয়ে কিন্তু ম্যারেজের আমি ট্রিটমেন্ট করে দিলাম, হওয়া সম্ভব নয়। এতে হবে কি, আপনার ভবিষ্যতে সে সুফল পেল না, আরো দুটো লোককে বলবে, ভবিষ্যতে আপনার কাছে কেউ আসবে না। সবচেয়ে বড় খুশি হচ্ছে আপনার রিফারাল ক্লায়েন্ট। রিফারাল ক্লায়েন্ট থেকে আমি বঞ্চিত হলে, যার জন্য প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিকে জানতে হবে যে কি করে বিয়ে হয়, বিয়ের অ্যাফার্মেশনটা কি আছে, কি করে চাকরি অ্যাফার্মেশন আছে, সেটা থাকেও হবে না। একটা কথা বলা হয়, ভাগ্য সে অধিক আর সময় সে পহলে কুছ নেই হোতা। অর্থাৎ আপনার ভাগ্যে থাকতে হবে এবং সময় পারমিট করতে হবে, তার জন্য প্রেডিকশনটা আপনাকে জানতে হবে। এবং প্রেডিকশনটা জেনে এবং টাইমটা জেনে যদি আপনি যা কিছু দিন না কেন, কিছু দিলেন না, খালি বলেন যে ডেটের মধ্যে এটা হয়ে যাবে, 100% হয়ে যাবে, কেমন ভাবতে হচ্ছে, তা হরস্কোপে ছিল বলে আপনার দেখুন রেফারেল ক্লায়েন্ট কত, তো সুন্দর নেই যে আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে যায়। এবার দুটো কথা বলি স্যার, প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির মধ্যে এসেও যেহেতু আমাদের বই পুস্তক এলোমেলোভাবে আছে, স্যার রবীন স্যার বলেছিলেন সঠিক বই থেকে লিখেছে, তো সবার দ্বারা ওটা বোঝা সম্ভব না। অনেক ধরনের ইউটিউব, অনেক ধরনের প্রেডিকশন আমরা মার্কেটে পাই, কে কি ধরনের প্রেডিকশন দেখেছে, কি ধরনের ফলিত জ্যোতিষ পড়েছে, তো সেই ক্ষেত্রে তার মাথায় কিন্তু একটা 14 রকম প্রেডিকশন চলে আসছে। এক ব্যক্তি 10 হাউস দেখতে গিয়েছে, কর্মের ব্যাপারে বলে যাচ্ছে, আর ব্যক্তি কর্মেরও দরকার নেই, ওর বয়সও নেই, ওর স্বাস্থ্য অসুস্থ হয়ে যায়। ভাই দশম ভাব থেকে কর্ম হয়, তো কোনটা আপনি বলবেন, এটা ঠিক করতে কে? লাস্টে যেটা আমাদের সামনে বলে গেলেন, অ্যাস্ট্রোলজার হতে গেলে অকাল সায়েন্সে যদি আপনি ভালো পাওয়ার আপনার থাকতে হয়, আপনার শেষ কথা হচ্ছে স্পিরিচুয়ালিটি, ইনটিউটিভ পাওয়ার।
ইনটিউশন পাওয়ারকে যদি বাড়াতে চান তাহলে আপনাকে নিচে সাধনা করতে হবে, কিছু ধর্মীয় দিকে যেতে হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার বাড়াতে হবে। ওই ধরনের আমাদের অনেক বই পুস্তক রয়েছে, গীতা রয়েছে, ধর্মীয় বই অনেক রয়েছে, যেটা দিয়ে স্পিরিচুয়াল পাওয়ার যদি আপনার বেশি থাকে, যে টাইমে ক্লায়েন্ট আপনার সামনে এলো হতে পারে তার অ্যান্সার 3টে 4টে 5টা, কিন্তু আপনার মুখ থেকে বেরিয়ে যাবে সঠিকটা। এটা কি ইনটিউশন পাওয়ার। এবং আপনি যেটা বলবেন বা লিখবেন সেটা সঠিক হতে বাধ্য। আপনার কলম ওইভাবেই চলবে। কলমটাকে আপনার স্পিরিচুয়ালিটি যেমন অ্যাকচুয়ালি বলা হয়, যদি আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ভেতরেই একটু উপরওয়ালার পাস, the hour of God is within yourself, তাকে যদি আপনি জানান, সেই আপনাকে বলে দেবে যে এই ব্যক্তির কি হবে, কি হওয়া উচিত, কি বলা উচিত, কি লেখা উচিত, যা লিখবেন সবকিছু করতে হবে। যার জন্য লাস্ট এটাই বলবো স্যার, spiritually is the last destination to be a best astrologer. Thank you so much. আমার দেখা হবে। নমস্কার। ডক্টর ঋষিকেশ রাখার জন্য। এরপর অনুরোধ করব প্রফেসর কুশল শেখ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য সবার সামনে রাখার জন্য। প্রফেসর কুশল শেখ মহাশয়। মহাশয় আমাকে 5 মিনিট ধার্য করেছেন। আমার বক্তব্য 5 মিনিটে কমপ্লিট করা সম্ভব নয়, তবুও যতটা সংক্ষেপে দেওয়া যায়। একটুখানি আমি চেষ্টা করছি, কারণ আমাদের টাইম খুব শর্ট। সমস্ত বক্তার বক্তব্য শুনতে আমি অত্যাধিক আগ্রহী। একটু যদি শর্টে বলেন তাহলে সময়টাকে আমরা ম্যানেজ করতে পারবো, সেই বুঝে আপনারা। আজকে মল্লভূম ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি প্রথম আন্তর্জাতিক সম্মেলনে আমি মঞ্চ উপবিষ্ট প্রফেসর ডক্টর রথীন মল্লিক, বিদগ্ধ জ্যোতিষী, সবার জ্যোতিষ গুরু ডক্টর রূপেশ চক্রবর্তী মহাশয়, অনন্য জ্যোতিষ ব্যক্তিত্ব আরেকজন জ্যোতিষ গুরু প্রফেসর ডক্টর আশুতোষ সরকার, আমার বাস্তুগুরু প্রফেসর ডক্টর শ্রীভাস্কর, আমার বন্ধুমন প্রফেসর ডক্টর কুন্তল মুখোটি এবং বাস্তুশাস্ত্রের অনন্য আরেকজন ব্যক্তিত্ব ডক্টর দেবযানী দত্ত, দর্শক আসনে উপস্থিত সমস্ত গুণীজনকে এবং জ্যোতিষ জগতের সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। মূল বক্তব্যে আসি। আমরা সবাই যে কোনো শুভ কর্মের আগে, যজ্ঞের আগে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আগে মন্ত্র উচ্চারণ করি, কিন্তু মন্ত্র আসলে কি? শুক্ল যজুর্বেদের শান্তি পাঠ অধ্যায় বলা হয়েছিল মন প্রায়তে গীতিমন্ত্রহা, অর্থাৎ যা মনন বা স্মরণ করলে মনে ত্রাণ হয় সেটাই মন্ত্র। আবার সম্পদ ব্রাহ্মণে বলা হয়েছিল বাগ্ময়ী মন্ত্র, অর্থাৎ যা আমাদের জৈবিক এবং আধ্যাত্মিক সত্তার উত্তরণ ঘটায় সেটাই মন্ত্র। কিন্তু কোন মন্ত্রের, যে কোনো মন্ত্রের 4টা তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। একটা হলো ধ্বনি, একটা হলো উপকরণ, একটা হলো সংযম, একটা হলো বিশ্বাস। ধ্বনি যা আমরা সুশৃঙ্খলিত শব্দবাণী, যা আমরা ধ্বনির মাধ্যমে প্রবাহিত হয়। বিশ্বাস ছাড়া কোনো মন্ত্রের সফলতা অর্জন হয় না। আবার উপকরণ হচ্ছে যে কোনো আচার বা মুদ্রার মাধ্যমে মন্ত্র উচ্চারণ হয়। এবার মন্ত্রের মধ্যে কোন মন্ত্র নম দিয়ে পরিসমাপ্তি হয়, কোন মন্ত্র স্বাহা দিয়ে পরিসমাপ্তি হয়, কোন মন্ত্র প্রচোদয়াৎ দিয়ে পরিসমাপ্তি হয়। কেন এই পার্থক্য? এই পার্থক্য হিসাবে বলা যায় যে নম মানে আমরা নিবেদন করি, অর্থাৎ এটা লিঙ্গ ভেদে কোনো পার্থক্য নেই। যে কোনো পুরুষ এবং স্ত্রী যে কোনো ক্ষেত্রেই, দেবদেবীর ক্ষেত্রেই এই নম মন্ত্রের পরিসমাপ্তি হয়। নমতে গভীর ভক্তি, শ্রদ্ধা এবং আত্মসমর্পণ যুক্ত থাকে। স্বাহা যে কোনো দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দান করার জন্য স্বাহা মন্ত্র উচ্চারণ করা হয়। স্বাহা মন্ত্র উচ্চারণ করার সময়
অতিরিক্ত ধনাত্মক মহাজাগতিক শক্তিকে জাগ্রত করে দেবীর উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়। এখানে রোগ নিরাময় এবং ঋণাত্মকতা দূরীকরণের জন্য মন্ত্র উচ্চারণ করা হয়। কিন্তু প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্সঃ তস্য বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই প্রচোদয়াতের অর্থ হলো আমি আত্মসমর্পণ করছি। রবিকে বলা হয় রবি আত্মস্থ জগতম, অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের যাবতীয় শক্তির প্রতীক হল রবি বা সূর্যদেব। সেই প্রচোদয়াৎ মন্ত্রে সর্বজগতের আত্মাস্বরূপ রবিকে নিজের আত্মসমর্পণ করে তার কাছে আমরা আমাদের জৈবিক এবং আধ্যাত্মিক সত্তাকে সমর্পণ করি। এইভাবে কিন্তু তিনটে মত পার্থক্য রয়েছে। এর সম্বন্ধে আরো কিছু বলার ছিল, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমি এখানেই বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। আরো একদিন বলি, আমাদের এই অনুষ্ঠানে বলেছিলেন যে আমার এই অব্যর্থ জ্যোতিষ সিদ্ধান্ত বইটি সবাই পড়বেন। সেটা আপনাদের নিজস্ব, একদম পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে চাই, প্রফেসর ডক্টর মথিন মল্লিকের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং ঋণী। পিতৃঋণ কখনো শোধ করা যায় না। তিনি স্বতঃস্ফূর্তভাবে আজ থেকে 3 বছর আগে আমি যখন এই পুরো বইটা লিখি, বিগত 6 বছরের নিরলস প্রচেষ্টায় 2022 সালে তিনি স্বতঃস্ফূর্তভাবে আমার কাছ থেকে পুরো প্রুফটা নিয়ে 415 পাতার বইটার প্রুফ কারেকশন করে দিয়েছিলেন। এটা আজকের এই জগতে বিরল দৃষ্টান্ত। তার জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এরপর অনুরোধ জানাবো শ্রী মৃগনাভি চট্টোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য তুলে দেওয়ার জন্য। তিনি একজন শিল্পী, তিনি এক মহান ঢোল বাদক মহাশয়। আজকে এইমাত্র যিনি বলতে যাচ্ছেন, আমরা তো জ্যোতিষ করি, জ্যোতিষ প্রেমী। উনি হচ্ছেন শিল্পী, সাক্ষাৎ সরস্বতী ওনার জিহ্বায় প্রতিষ্ঠান করছেন। আমরা ওনার অমৃতবাণী মন দিয়ে শুনবো, এই অপেক্ষায় রইলাম। আসলে হংস মধ্যে বক যথা, এই অবস্থা আজকে আমার। আমি একজন পৃথিবীর অধিবাসী। আমার জীবনে খুব শখ ছিল যে আমি 9টা গ্রহকে একসঙ্গে দেখব। ওপরওয়ালার কাছে আবেদন করেছিলাম। তো ওপরওয়ালা যে এভাবে আমাকে মিটিয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি। আপনারা মঞ্চের দিকে তাকাই, একটু তাকান, দেখুন 9টা গ্রহ বসে আছে। তাহলে নবগ্রহ যেখানে অবস্থান করে সেখানে শান্তির বচন ছাড়া আর কিছু থাকতে পারে? সেখানে শান্তি সস্তায়নিত হয়, সেখানে শান্তি সর্বসময় বিরাজ করে। আপনারা যারা এখানে বসে আছেন তারা ম্যাথমেটিক্স, অঙ্ক, আমার সব থেকে ভয়ের সাবজেক্ট, সেটা নিয়ে কাজ করে। আমাকেও কিন্তু অঙ্ক নিয়েই কাজ করতে হয়। আমার অঙ্কের কাজটা হচ্ছে ধনী। ধনী মানে পয়সাওয়ালা ধনী নয়। ধনী শব্দের অর্থ যেটা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে একটা মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ আমি বসে বসে বেশ কিছু জিনিস আহরণ করছিলাম। খিদে তৃষ্ণার মতন তো আমাদের চাহিদা থাকে অনেক কিছু। তার মধ্যে একটি চাহিদা হচ্ছে জ্ঞান আহরণ করা। এর থেকে বড় তৃষ্ণা আমার মনে হয় পৃথিবীতে নেই। আমি ওই তৃষ্ণার্থের মতন হাঁ করে তাকে শুনছিলাম। শুনতে গিয়ে আমার একটা কথা মনে হলো যে ইটারনাল লাভ, সে বড় বড় কথা, তার যে এত সূক্ষ্ম এবং এত
সহজ পদ্ধতি হতে পারে আমি স্যারেদের দুজনের কথা শোনার পরে না নিজেই ভয়ঙ্করভাবে অনুপ্রাণিত হয়ে গেছি। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা আপনাদের কাজের জন্য যতটা ওনাদের কাছ থেকে সাহায্য পাচ্ছেন, আমাদের কাছে কিন্তু তার থেকেও বেশি সাহায্য হচ্ছে। কেন? আমি একটু আমার সম্পর্কে একটুখানি বলি, আপনাদের কোনো আপত্তি নেই তো? কারণ আমাকে অনেকেই চেনেন না, সেই কারণেই বলছি। আমার নাম হচ্ছে মৃগনাভি চট্টোপাধ্যায়। আমার জন্মের 1 বছর আগে, মানে আমি জন্মাবো কি জন্মাবো না এটাই জানা যায়নি, আমার বাবা মা ঠিক করতে পারেননি। জন্মের 1 বছর আগে আমার নামকরণ হয়েছিল, এবং যে মানুষটি কোলের পিঠে করে আমি মানুষ হয়েছি তার নাম বললে আপনারা একটু হতচকিত হয়ে যাবেন। তার নাম সাধক শ্রী ভবা বাংলা, যিনি আমার দাদু। তিনি ঠিক করে দিয়েছিলেন যে 1 বছর বাদে আমার বাড়িতে আমার মায়ের কোলে আমি নাকি আসবো এবং আমার নাম হবে মৃগনাভি। আপনারা যদি গুগল সার্চ করেন দেখবেন একমাত্র আমি আছি, আর দ্বিতীয় কেউ নেই। অদ্ভুত একটা নাম, নিজের খুব খারাপ লাগতো, কারণ যেখানেই যেতাম সেখানে কিনা মৃগনাভি। একটু ইন্টারাপ্ট করছি জানার জন্য। বাংলার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ওনার হাত আমার গায়ে পড়েছে, ধন্য। এবং বাংলা বিশেষ করে গোপালে যেসব প্রোগ্রামগুলো হয় প্রত্যেকটাতেই আমি অ্যাটেন্ড করি। আমার আশ্রম অ্যাটেন্ড করি মোটর ভ্যালি থেকে, যাই হোক ওখানে যে বাংলার নাতি, ওর নামটা আমি ভুলে শিখু উনি হচ্ছেন আমার দাদু। দেখুন এক্ষেত্রেও মানে এই বললাম না, এই স্যারেদের সামনে এই সমস্যা, এমন ভাবে প্রশ্ন করবে যে আপনাকে উত্তর না দিয়ে যেতে পারবে। দাদু অরিজিনালি মানে বাবা পাগলা অরিজিনালি ছিলেন হচ্ছে একেবারে বিধি সাধক, যার 3 জন সন্তান ছিল। একজনের নাম হচ্ছে সনদ, দ্বিতীয় জনের নাম ছিল যোগমায়া, তৃতীয় জনের নাম ছিল সংকল্প। তার মধ্যে যোগমায়া পিসি মারা গেছেন, সংকল্প কাকু এই কিছুদিন হলো মারা গেছেন, শরৎ কাকু দাদুর জীবিতকালেই মারা গেছিলেন। শরৎ কাকুর ছেলে হচ্ছেন শিখু, কানু, 4 ভাই বলে আর কি। মানে আমি আসলে ভালো নামগুলো ওরকমভাবে বলতে পারি না। সেজ ভাইয়ের নাম হচ্ছে রণ, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে সমান। একদা গোপাল আমার ভাই ভাতৃতুল্য। গোপাল কি ঠাকুর বাবাকে আমি ঠাকুরই বলি এবং সেইভাবেই আমি মানি। আপনার সারথী অর্থাৎ তোমার কি ড্রাইভার ছিলেন গাড়ি? একদমই তাই, ঠিকই ধরেছি তো? একদম। ধন্যবাদ। আপনারা কেউ কোনোদিন মানে উনি যেটা বলছেন, আপনারা কেউ কোনোদিন দেখেননি একটা জিপ গাড়িতে 32 জন করে যাওয়া হতো। 32 জন। আমি দাদু বলে বসতাম, সামনে উনি বসতেন, এবার ঝুলছে, একজনও কোনোদিন পড়েনি। তা আমার দাদুর ক্ষেত্রে আমার দাদু না অদ্ভুত অদ্ভুত করে আমাকে সবকিছু পাইয়ে দিয়েছেন। 19টা বিদেশের কি বলবো কাঠগোড়া পেরিয়ে এসেছি। 19টা, আমার কিচ্ছু ক্ষমতা নেই। 19টা দেশ আমি ঘুরে এসেছি। কি বাজিয়ে এসেছি? বাংলার একমাত্র নিজস্ব বাদ্য। আমি বাংলার রিপ্রেজেন্টেটিভ। আমি বাংলা ঢোল, শ্রীখোল, ঢাক, মাদল, ধামসা, ডুবকি এগুলো বাজিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছি বাংলাকে জাগানোর জন্য। এই ক্ষেত্রে আমার যিনি সব থেকে কাছের বন্ধু, দাদা, সমস্ত কিছু বলতে পারে। কারণ একটা সময় হয়তো যে আপনি খুব যখন খারাপ অবস্থা, মানুষ বলে না খারাপ অবস্থা
অবস্থায় পড়লে দেখবেন যদি আপনার সঠিক তার প্রতি দায়বদ্ধতা থাকে এবং তার যদি আপনার প্রতি দায়বদ্ধতা থাকে তিনি কাউকে না কাউকে পাঠিয়ে দেন। ঠিক তেমনি এই শঙ্করদাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক 20 বছর আগে। শঙ্করদা আমার হাত ধরে একটা টান দিয়ে তুলে নিয়ে আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। বোঝাতে পারলাম কি? এবার আপনি এটাকে জ্যোতিষ বলবেন নাকি শঙ্করদার উইল ফোর্স বলবেন নাকি আমার দাদুর আশীর্বাদ বলবেন, আপনাদের উপর নির্ভর করবে। আমার দাদুর একটা ছোট্ট কথা আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে আপনারা খুব ভালো, যেটা নিয়ে একটু আগেই স্যার বলছিলেন যে আসলে আধ্যাত্মিক চেতনা ভীষণ জরুরি। আমরা যে শব্দের সাধনা করি সেটা ওমকার সাধনা। ওমকার সাধনা কি? আপনি যখন জন্মেছেন তখন আপনি যে চিৎকারটা করেছিলেন ডাক্তারের পিটানির চোটে, ওটা হচ্ছে প্রথম ওমকার ধ্বনি। আর ওমকার ধ্বনি কোথায়? আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তখন যে ধ্বনিটা আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে ওটাই ওমকার ধ্বনি। কেন? ইথার বলে একটা বিষয় আছে। এই ইথার আমাদের সমস্ত কিছুর মধ্যে কিন্তু ঘুরছে। আমি কথা বলছি, আপনি শুনছেন না, আপনার বাজে লাগবে, আপনার ভালো লাগবে, সবকিছু ইথার আপনাকে তৈরি করে দিচ্ছে। আমরা ইথারের সাধনা করি, যার শাস্ত্রসম্মত নাম হচ্ছে সরস্বতী। আপনি সরস্বতীও বলতে পারেন, অর্থাৎ শ্রুতির সাধনা করি আমরা। সুতরাং আমাদের সাধনার বিষয়টা কিন্তু মানুষকে কিছুক্ষণের জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে চলে যাওয়া। আপনি হয়তো খুব বিরক্ত অবস্থায় একটা অনুষ্ঠানে এসেছেন, এসে আপনি সঙ্গীত বাদ্য সমস্ত কিছু শুনে আপনার মনটা ভালো হয়ে গেল। যিনি গাইছেন বা যিনি বাজাচ্ছেন বা যিনি সাউন্ড করছেন তার দায়িত্ব এটা নয়, ইথারের দায়িত্ব আপনাকে ওই সময় ভালো করে দিতে। যে কারণে আমরা মানুষকে ভগবান বলে মানি, কারণ তারা যদি আমাদের না শোনে দুবেলা ফুটো খেতেও পাবো, তারা আমাদের কাছে ভগবান। এই যেটা ওনারা বলছিলেন যে আপনারা যখন আপনাদের কাছে মানুষরা যখন আসেন তাদের দৈব দুর্দশার কথা বলেন, আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, ধরে দিন ভগবান আপনার কাছে এসেছে, আপনি যদি তার সঙ্গে ছলনা করেন ভগবানও আপনার সঙ্গে ছলনাই করবে। আর আপনি যদি তাকে সত্যকারের পথ দেখিয়ে দেন তাহলে কিন্তু ভগবানও আপনাকে পথ দেখাবে। এই বিষয়ে একটা ছোট্ট গল্প আমার দাদুর কাছ থেকে শোনা, সেটা বলেই শেষ করব। একজন মানুষ ব্রাহ্মণ, তিনি খুব অবস্থা খারাপ, বাড়িতে বউ আছে, কোনো রোজগার নেই। তিনি বউয়ের কাছে অসম্ভব মুখ ঝামটা খেতে খেতে লাস্টে ঠিক করেছেন এই জীবনই রাখবো। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। নদীর পাড়ে পৌঁছানোর আগে হঠাৎ এক সাধুর সঙ্গে তার দেখা হয়েছে। সাধু বলছেন তুই কোথায় যাচ্ছিস? তিনি বললেন যে আমি নদীতে ঝাঁপ দিয়ে এই জীবনটাকে শেষ করতে চাই। বললো দূর ব্যাপার, তোর জন্য সামনের এই যে রাস্তা তুই যাচ্ছিস হাঁটতে থাক, তোর জন্য প্রচুর কিছু অপেক্ষা করে বসে আছে, কিন্তু খেয়াল রাখিস যেটা পাবি তার থেকে ভালোটা সামনে আছে। ভালো করে বুঝে দিন, যেটা পাবি তার থেকে ভালোটা সামনে আছে, এটা মাথায় রেখে তুই এগোতে থাক। তা সাধারণ মানুষ তো আমার মতো প্রথমেই তার হাঁটতে হাঁটতে বলেছিস যদি কিছু টাকা পয়সা পেতাম তাহলে অন্তত জীবনটা বেঁচে যেত। দেখতে গিয়ে দেখছে চারদিকে প্রচুর টাকা পয়সা, প্রচুর টাকা। সে তো এই টাকা নিচ্ছে ওই টাকা নিচ্ছে, নিতে
গিয়ে হঠাৎ মনে করেছি এর থেকে ভালোটা বলছে সামনে আছে, তার মানে সামনে সোনা দানা আছে। আবার হাঁটতে শুরু করেছে, গিয়ে দেখে সত্যি তাই প্রচুর সোনা। আবার ওই সোনা টোনা ঘেটে সে আরেকটু এগিয়ে গেছে, দেখে হিরে জহরত, এরকম করে সে এগোচ্ছে। এগোতে এগোতে শেষে কি দেখেছে কেউ বলতে পারবে? শেষে গিয়ে সে জ্যোতির্ময় মূর্তিটাকে পেয়েছে, অর্থাৎ সেই নারায়ণকে সে দর্শন করেছে। তখন তিনি নারায়ণকে দর্শন করছেন, তখন দেখছেন পেছনে সমস্ত জিনিস তার সঙ্গে আসছে, তাকে আর নিতে হচ্ছে না। এটা হচ্ছে মানুষের জীবন। আমরা যে কোনো জিনিস পাওয়ার পরে সেটাকে আঁকড়ে ধরি, ভুল করবে। এটা আমি আমার জীবন দিয়ে বলছি। আজকে আমি যখন এসছি, আমাকে শঙ্করদা বলেছিল শঙ্করদা নাকি গাড়ি বাড়াবে আমাকে নিয়ে আসার জন্য, আমি নাকি খুব একটা ব্যাপার। আমি বললাম অসম্ভব, আমি সাধারণ মানুষের সঙ্গে চলতে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এই যে আসতে গিয়ে আজকে না অদ্ভুত ভাবে একটা রাস্তা আবিষ্কার করলাম এতদিন বাদে কলকাতায়। এই এত তাড়াতাড়ি এখানে পৌঁছানো যায় সেটা আমাকে একজন ওই মুটে, যারা মুটে মানে ওই খেলাওয়ালার কাজ করে, তারা আমাকে দেখিয়ে দিল। তাহলে ওই যে বললাম সামনে গিয়েছি, ভালো একটা রাস্তা পেয়ে গেলাম। আমার জীবনে এই যাওয়ার সময় খুব করে চলে যাবো, একদম গিয়ে সেন্ট্রাল থেকে মেট্রো ধরে আমি আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে চলে যাব। শেষে বলি যে আমার জীবনের একটা মন্ত্র আমাকে আমার দাদু দিয়ে গেছে। এই মন্ত্রটা আপনারা একটু নিজেরা করুন, দেখবেন খুব ভালো থাকে। মন্ত্রটা কি জানেন? রাত্রিরে শোয়ার সময় ওই যে উনি বলছিলেন সকালে উঠে যে মন্ত্র, এটা হচ্ছে সকালে আপনি ওঠার পরে করুন। রাত্রিরে শুতে যাওয়ার সময় একদম বিছানায় উঠে গেছে, এবার হাত জোর করুন। হাত জোর করে ওপরওয়ালাকে বলুন যে তুমি যা যা কাজ আজ আমায় দিয়েছিলে আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন শুতে যাচ্ছি। যদি কালকে আমার কোনো কাজ থাকে আমাকে ডেকে দিও। ভালো করে বুঝে নিন, আমার আজকের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, যদি কালকে কোনো কাজ থাকে তাহলে আমাকে ডেকে দিও, আমি আবার তোমার কাজগুলো করে দেবো। দেখুন আপনার ঘুম কিরকম, কি লেভেলে ঘুম হবে আপনি ভাবতে পারবেন না, কারণ আপনি তো জানেন আপনার কাজ শেষ। যদি পরের দিন সকালবেলা ঘুমতে ঘুমতে পরের দিন আমার বেরিয়ে পড়ুন কাজ করতে, যেটা আমার ক্ষেত্রে হয়, রোজই তাই করি, এবং আমার একটা ঘুমের ওষুধ লাগে না, এটা লাগে না। আরেকটা খুব সামাজিক দায়বদ্ধতা থেকে বলে যাচ্ছি, যাদের যাদের 3টে ডোজ হয়েছে, 3টে ডোজ মানে বুঝেছে, যারা যারা ভ্যাকসিন নিয়েছেন 3 নম্বর ডোজ অবধি খুব সাবধান, কারণ কিছু দিনের মধ্যেই কিন্তু এটা বেরিয়ে এসছে। অলরেডি 10 বছরের সময় লাগলো না, ঘোষণা হয়ে গেছে যারা যারা 3 নম্বর ডোজ মানে 2 আর 3 নিয়েছেন, সেটা সমস্ত কিছু বেরিয়ে গেছে যে এটা মানুষকে মারবার জন্যই তৈরি করা হয়েছিল। আমার কথা নয়, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিসিন অলরেডি ঘোষণা করে দিয়েছে। কালকে থেকে কিন্তু বেরোচ্ছে এবং সেটাকে চেপে দেওয়া হচ্ছে বারবার। আপনি যে মুহূর্তে শেয়ার করতে যাবেন দেখবেন হবে, এটা কিন্তু বেরিয়ে গেছে। খুব সাবধান, কারণ বারবার বলছে এটা পুরো জিনিসটা হচ্ছে হার্টের উপরে প্রভাব ফেলেছে। হার্ট, লাংস এবং কিডনি, এই 3টে খুব ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। অনেক ডাক্তারকে মারা যেতে হয়েছে তারা বলতে গেছিল বলে। সুতরাং এই সামাজিক বার্তাটা আমার মনে হচ্ছে সবাই আপনারা নিজেরা রিসপেক্ট ক্যাম্পেইনিং করে ছড়িয়ে দিন, কারণ যাতে নিজেরা সুস্থ থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। মানে এইরকম একটা সবাই মানে সব থেকে বেশি সম্পর্কে প্রণাম, ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। মানে পরিমাণে প্রণাম, আপনারা আশীর্বাদ রাখবেন যাতে অদূর ভবিষ্যতে
লোক আছে তারাও যেন এগিয়ে যেতে পারে, এই বলে সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে শেষ করে। আচ্ছা, বাবা শঙ্করের কৃপায় বাবা শঙ্করের কৃপায় আমি জানতাম না, হয়তো বাবারই ইচ্ছে তার নাতি আমার পাশেই বসছেন, এটা ওদের বাবার কৃপা। আমার তো দেওয়ার কিছু নেই, এখানে আমি শূন্য হয়ে এসেছি, ওনার ওখানে নিশ্চয়ই যাবো। আজকে যেটুক দেওয়ার আছে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, যে বাবার চরণে আমি এটা দিলাম, এটা ভবনের চরণে দিলাম, এবং আগামী দিনে উনি রাখবেন। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে ওনার আশ্রমে যাবো, হইচই করবো, আনন্দ করবো। এর মধ্যে আর একটা কথা বলছি, আমরা এটা আমার দাবিতে করেছি শঙ্কর এবং অরুণ, যে আপনারা একটা সাদা স্লিপে আপনাদের নাম যে এখনো লিখেননি, সেই আপনার নাম আর ফোন নাম্বার দেন। আমাদের বক্তব্য শেষ হয়ে যাবে, আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, আপনাদের নাম এবং ফোন নাম্বারটা দিয়ে ওখানে একটা কালো বাক্স আছে, তার ভিতর ফেলে দিন, সেটা আমরা নাড়িয়ে দেবো। আপনাদের থেকে কেউ তুলবেন, 1, 2, 3, তিনজনে 3টে তুলবে। ভালো ভালো পুরস্কার আছে, মানে ওই 10 টাকা 5 টাকার পুরস্কার নয়, অন্তত 500,000 টাকার পুরস্কার আছে। হ্যাঁ, সুতরাং আশা করি সেইগুলো আপনারা নিয়ে যাবেন। যারা এবার পাবেন না তারা পরের বার পাবেন, এটা প্রতি বছর থাকবে। যারা এখনো নাম লিখেননি, নাম লিখে ফোন নাম্বারটা দিয়ে ওখানে রেখে দিন। আর যারা দিয়ে চলে যাবেন, প্রাইজে উঠবে, সেই প্রাইজটা কিন্তু আমি সেটা দেব। এরপর বক্তব্য রাখবেন আমাদের সামনে জ্যোতিষ প্রবীণ অর্পণ ব্যানার্জি মহাশয়। জ্যোতিষ প্রবীণ অর্পণ ব্যানার্জি মহাশয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করব। যারা অর্গানাইজার আছে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করে নেব ওনার বক্তব্যের আগে। আচ্ছা, এখানে আমার একটু কথা আছে, আপনাকে বলেছি আমার তরফ থেকে। ওরা তো সকালবেলা থেকে সবাইকে বরণ করছে, আপনাদের বরণ করছে। আমার তরফ থেকে আমার 3 সন্তানকে আমি কিছু দিতে চাই, আপনারা করতালিতে স্বাগত জানাবেন। আমার সামান্যটুকু এনেছি, আমি খুশি হব। সবচেয়ে ছোট যে তাকেই আগে, হ্যাঁ, আর অনেক খেটেছে, হ্যাঁ, তাকে সামান্য একটা পাঞ্জাবি দিয়ে তাকে আমার তরফ থেকে এরপরে আমার আর এক সন্তান সমীর যদি একটু এদিকে, হ্যাঁ, দিচ্ছি সংবাদ যদি ভালো না বেরোয় তাহলে সামনের বার ক্যান্সেল। সমীরকে একে দিয়ে ওকে আমি আমার ভালোবাসা জানাই। সর্বশেষ জ্যোতিষশ্রেষ্ঠ বর্তমানে যুবকদের মধ্যে শঙ্কর, হ্যাঁ, বাবা শঙ্করকে আমি আমার সামান্য দিয়ে এই সম্পর্কে এই সবাই কিন্তু লটারিতে নাম দেবেন, ভালো ভালো জিনিস আছে, আমি কথা দিচ্ছি। ওনাকে লাইফ টাইম জ্যোতিষ গুরু সম্মানে আমরা সম্মানিত করছি। লাইফ টাইম জ্যোতিষ গুরু সম্মানে আমরা সম্মানিত করছি। একটু এদিকে আপনার সামনে সরে যাবেন, প্লিজ। এরপরে আমার আর এক সন্তান, সমীর, সমীর যদি একটু এদিকে, 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 সমীর
সামনে একবার থেকে গুরুকে সম্বর্ধনা জানাচ্ছেন শঙ্কর, অরুণ এবং সমীর। বাহ, সুন্দর পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি, সবাই হাতে নিয়ে ও সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এরকম ভাবে আমাদের সঙ্গে সবটাকে যান। এরপরে আমরা সম্মান জানাবো। ধন্যবাদ। এরপর সম্মান জানাবো প্রফেসর রফিক মল্লিক মহাশয়কে। ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, লাইফ টাইম জ্যোতিষ গুরু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমাদের বল্লভভূম ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি লাইফ টাইম জ্যোতিষ গুরু সম্মানে প্রদান করা হলো আমাদের সকলের স্যার প্রফেসর রফিক মল্লিক মহাশয়কে। লোকের মাথা নিয়ে মিলে গেছে। সামনের জানুয়ারিতে ফেব্রুয়ারিতে হবে। সম্মান জানাবো প্রফেসর আশুতোষ সরকার মহাশয়কে। ওনাকে জ্যোতিষ পড়াশোনা আমরা সম্মান জানাচ্ছি প্রফেসর আশুতোষ সরকার মহাশয়কে। ওনাকে জ্যোতিষ পড়াশোনা সম্মানিত করা হচ্ছে। জ্যোতিষ পড়াশোনা সম্মানে ওনাকে সম্মানিত করছি। এই তোমাদের দান মানে কি অনেক বৃহৎ, অনেক তোমরা যে ভালোবাসাটা দিলে, ভালোবাসাটা তুমি মনে রাখো। তোমার ইনস্টিটিউটের বল্লভভূম ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি দারুণভাবে উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে শুভেচ্ছা, আশীর্বাদ। শিমুলিয়াতে হয় না, শিমুলিয়াতে হয়, শিমুলিয়াতে হয়। হ্যালো, আমাদের এখানে লাল রঙের একটা প্রেসের বাইক আছে, যদি একটুখানি বাইকটা সরান তাহলে গাড়ি দাঁড় করানো যাচ্ছে না। এরপর আমরা সম্মানিত করব প্রফেসর শঙ্কর বিশ্বাস মহাশয়কে। ওনাকে জ্যোতিষ স্বর্ণ জীবন সম্মান দিয়ে আমরা সম্মানিত করতে চলেছি প্রফেসর শঙ্কর বিশ্বাস মহাশয়। এরপর আমরা সম্মানিত করব আচার্য সমীর শাস্ত্রী মহাশয়কে। ওনাকে জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে সবাই ক্যামেরায়। এরপরে আমরা সম্মানিত করব শ্রী বিগনাবী চট্টোপাধ্যায় মহাশয়কে। ওনাকে রাধাকান্ত নদী সম্মানে সম্মানিত করা হচ্ছে। শ্রী বিগনাবী চট্টোপাধ্যায়। আরেকটু ঢুকে আসুন স্যার, আরেকটু ঢুকে আসুন, আরেকটু। এরপরে আমরা সম্মানিত করব জ্যোতিষ ভাস্কর শ্রী অরুণ শাস্ত্রী মহাশয়কে। ওনাকে জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে। জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত করা হচ্ছে জ্যোতিষ ভাস্কর শ্রী অরুণ শাস্ত্রী মহাশয়কে।
এরপরে আমরা সম্মানিত করতে চলেছি শ্রী রথিক দাস মহাশয়কে। উনি তন্ত্র কুলাধিপতি সম্মানে সম্মানিত হবেন। শ্রী রথিক দাস মহাশয়কে সম্মানিত করা হতে চলেছে তন্ত্র কুলাধিপতি সম্মানে। এরপর সম্মানিত করব আমরা শ্রী ভাস্কর মজুমদার মহাশয়কে। শ্রী ভাস্কর মজুমদার মহাশয়কে সম্মানিত করা হবে জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে। শ্রী ভাস্কর মজুমদার মহাশয়কে সম্মানিত করা হবে জ্যোতিষ জ্ঞানপীঠ সম্মানে। এরপরে আমরা সম্মানিত করব ডক্টর ঋষিকেশ দেবনাথ মহাশয়কে জ্যোতিষ বঙ্গ গৌরব সম্মানে। এরপর আমরা ডক্টর ঋষিকেশ দেবনাথ মহাশয়কে সম্মানিত করব জ্যোতিষ বঙ্গ গৌরব সম্মানে। ডক্টর ঋষিকেশ দেবনাথ। আগামী দিনে জ্যোতিষের আরো ভালো ভালো কথা শুনবো এই আশা নিচ্ছি। তার দীর্ঘায়ু কামনা করছি, সুস্থ জ্যোতিষ সরস্বতী সম্মানে সম্মানিত করা হচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের অ্যাকচুয়ালি এরপরে দুটো বক্তব্য আছে, তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তারপরে আরো প্রাইজ আছে, সবার জন্যই প্রাইজ আছে। আর যেহেতু সবার সঙ্গে নেওয়ার কথা হচ্ছে মাতাশ্রী, কিন্তু ওর মেয়ে বাড়িতে একা, শরীর ভালো না, আমাকে অনুরোধ করেছিল, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, সুতরাং মাতাশ্রী রূপাকে এখানে আসতে অনুরোধ করছি যে তোমার তাড়াতাড়ি দর্শন চলে এসো। মাতাশ্রী রূপা চক্রবর্তী জ্যোতিষ সরস্বতী সম্মানে সম্মানিত করা হচ্ছে। শ্রীমতী মাতাশ্রী রূপা চক্রবর্তী জ্যোতিষ সরস্বতী সম্মানে সম্মানিত করা হচ্ছে। এর জন্য তোমাদের বোঝানো হয়, বোঝানো হয়, পড়াশোনা করতে হবে। এরপরে আমরা ডেকে নেব বক্তব্য রাখার জন্য জ্যোতিষ প্রবীণ অর্পণ ব্যানার্জিকে। জ্যোতিষ প্রবীণ অর্পণ ব্যানার্জিকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। শুধু ছাত্র নয়, আমার মধ্যবিত্ত শিষ্য অর্পণ ব্যানার্জি, সে যদি সঙ্গে কিছু বলবে, যদি তার কিছু ভুল হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন। আমি ওর জন্য গর্বিত, আমারও ভুল থাকতে পারে, সুতরাং অর্পণকে আমি আশীর্বাদ করি ও সবার মনোরঞ্জন করবে জ্যোতিষ বিষয়ে কিছুটা তুলে। আর আমার ভবা ভাইকে 5 মিনিট ওর বক্তব্য শুনে ওকে আশীর্বাদ করে দিতে অনুরোধ করছি। কিছু ভুল থাকতে পারে, যারা যদি কোনো ভুল থাকে প্লিজ অন্তত আমার পরিবর্তন
বলি তাহলে আমি আলোচনা করবো। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার বিষয়বস্তুতে জ্যোতিষশাস্ত্র নিয়ে সকলে আলোচনা করছিল। এবার জ্যোতিষশাস্ত্র করবো কি করবো না, বিজ্ঞানসম্মত কিনা, এইগুলো আলোচনা করার সময় এটা নয়, কারণ এটা প্রমাণিত, কারণ আপনারা এসছেন জ্যোতিষকে ভালোবেসে সুতরাং জ্যোতিষ আপনারা মেনে নিয়েছেন। দ্বিতীয় যে জিনিসটা হলো জ্যোতিষের কিছু পূর্ব শর্ত আছে, যে শর্তগুলো আমার মনে হয় যদি বিশ্বাস না করেন তাহলে জ্যোতিষ করা উচিত না। তার পূর্ব শর্তের একটা হলো বেদকে স্বীকার করা, কারণ জ্যোতিষ যেহেতু বেদান্ত, বেদ না মানলে কোনো। দ্বিতীয় আরেকটা যে জিনিস এটা হলো টাইম এন্ড স্পেসকে মেনে চলা, কারণ টাইম এন্ড স্পেস যদি আমরা না মানি তাহলে রাশিফল গণনা, নক্ষত্র গণনা কিছু হবে, ফলে কাল ভবিষ্যৎ পাবে। আর একটা জিনিস যেটা ভীষণ জরুরি, যেটা অনেকে বলছিলেন গীতার কথা, আপনার মধ্যে শুনুন, জ্যোতিষের সত্যিকারের বেসটা বলবে। এই বেসটা শিখতে পারলে কিন্তু আপনাদের অনেক গীতার কথা অনেকে বলছিলেন। আমার বিশ্বাস গীতা পড়ার থেকে গীতা অনুধাবন করাটা বা গীতা বোঝাটা বেশি প্রয়োজনীয়। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম পালনের কথা যখন বলছেন, সেই লাইনটাকে তুলে নিয়ে বর্তমানে আমরা কিছু ধর্ম রক্ষার কথা ইত্যাদি চর্চা করি। প্রকৃত অর্থে যে ধর্ম শব্দটা সেটা রিলিজিয়ন তো নয়, সেটা ত্রিধাতু আর অনর্থ প্রত্যয়, অর্থাৎ ধারণ। যিনি ক্ষত্রিয় তার খাদ্য ধর্ম, যিনি ব্রাহ্মণ তার ব্রাহ্মণ্য ধর্ম রয়েছে, এরকম প্রত্যেকের একটি বিশেষ ধর্ম রয়েছে এবং সেটা বর্গ সাপেক্ষেও নয়। যিনি মাস্টারমশাই তিনি যে পদবীরই হন না কেন তিনি ব্রাহ্মণ, এবং যিনি একজন সৈনিক তিনি যে পদবীরই হন না কেন তিনি একজন ক্ষত্রিয়। এগুলো ধর্মের বিষয়বস্তু। এই ধর্মটাকে উপলব্ধি করতে পারলে ঈশ্বর তত্ত্বকে বোঝা সম্ভব। তার কারণ ঈশ্বরকেও আমরা কখনো বীর রূপে দেখবো, কখনো আমরা নিজেকে দাস রূপে কল্পনা করে ঈশ্বরকে দেখবো। কখনো আমরা মনে করবো যে সকলই তোমারই ইচ্ছা, আবার কখনো মনে করবো আমি কিসের। এই প্রত্যেকটা তত্ত্বগত যে পার্থক্য, সেই পার্থক্যগুলোকে বোঝাটা ভীষণ জরুরি, নইলে জ্যোতিষ সিদ্ধান্ত ভুল হয়। দ্বিতীয় একটা জিনিস, যে চতুর্বর্গ রয়েছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গটাকে যদি কেউ না বুঝে তাহলে তার জ্যোতিষ শাস্ত্রের সিদ্ধান্তে সমস্যা হবে। তার কারণ আমাদের প্রত্যেকের জীবনে যে ক্ষেত্রে যে রাশি বা যে লগ্নতেই আমরা জন্মগ্রহণ করি না কেন, প্রত্যেকেরই একটা বিশেষ এবং বিশিষ্ট ত্রিকোণে জন্ম হয়। সেটা হয় ধর্ম, নয় অর্থ, নয় কাম, নয় মোক্ষ। সুতরাং লগ্ন থেকে অর্থ উপার্জন, পরিবার থেকে বিবাহ, শিক্ষা থেকে গবেষণা, যে বিষয়ে আমরা যাই না কেন সেটা কোনো না কোনো ত্রিকোণে এসে পড়বে। ওই ত্রিকোণটাকে যদি আমরা না বুঝি, ওই ত্রিকোণের কোন ধর্মকে আমরা না বুঝি, সিদ্ধান্তে অসুবিধা হবে। আমরা সকলেই যখন কথা বলি তখন মোক্ষ মোক্ষ করে জ্যোতিষীরা খুব চাচাই যে মোক্ষ প্রাপ্তিটা একটা খুব বড় বিষয়। ঈশ্বরের পরম আশীর্বাদে আপনি জন্মগ্রহণ করেছেন এবং মায়ের জঠর থেকে মোক্ষ পেয়ে পৃথিবীতে এসেছেন, এর থেকে বড় মোক্ষের আর দরকার নেই। দ্বিতীয় যে জায়গা সেটা হলো আপনার আয়ু, যেটা আপনার কর্ম স্প্যানটাকে বলে দেয় যে এই স্প্যানের মধ্যে আপনার কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা অর্থ ত্রিকোণ থেকে দেখবো, কিভাবে করতে হবে সেটা কাম ত্রিকোণ থেকে করবো দেখবো। তার কারণ আমার কাম ত্রিকোণে কর্মের ফলগত নিবৃত্তি ঘটবে, আর কর্ম থেকে আমি সাকসেসফুল হবো কিনা সেটা মোক্ষ ত্রিকোণের গল্প। কিন্তু সেই ত্রিকোণেও আমাকে আশা করা যাবে না, কারণ আমি বাদিকা রাস্তায় মা ফেলে সুবিধা আছে না। এখন এই সম্পূর্ণ তত্ত্বগুলোকে যদি আমি আমরা জ্যোতিষ ক্ষেত্রে সেটা দেখি,